পাত্র হিসেবে স্বয়ং নিজের মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উমায়ের হোসেন শুভ্রকে দেখে রীতিমতো ভড়কে গেল তুলি। নাক বেয়ে ঘাম ছুটে গেল তার। তুলি আর চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্র চোখ মুখ দেখে বোঝা গেল সে নিজেও কিছুটা বিব্রত। যতই মায়ের বান্ধবীর মেয়ে হোক, তুলি তার ছাত্রী। যেদিন তুলিকে ভাইপা টেবিলে যাচ্ছে তাই বলে অপমান করার পর আজকে এমন একটা অবস্থায় দুজন মুখোমুখি হবে, শুভ্রর নিজেরও সেটা কল্পনার বাইরে ছিল। শুভ্র সবার কথার ফাঁকে তীক্ষ্ণ চোখে তুলিকে দেখে যাচ্ছে। তুলি সম্পর্কে শুভ্রর একটি কিঞ্চিত ধারণা তৈরি হয়েছে। সেটা হলো তুলি মেয়েটা বড্ড নাছোড়বান্দা। বন্ধুদের সঙ্গেও তার বড্ড তিরিং বিরিং স্বভাব। এমন একজন মেয়েকে শুভ্রর মতো বিচক্ষণ পুরুষ কিছুতেই নিজের বউ বানাবে না। শুভ্র নিজের সিদ্ধান্ত মনে মনে ঠিক করে ফেলল। ছাদে দুজনকে আলাদা কথা বলতে দেওয়া হলে তুলি ভালো মন্দ জিজ্ঞেস করা ধার ধারল না, সোজা বলে বসলো। স্যার, আপনার মুখ দেখেই আপনার মনে হচ্ছে আপনার আমাকে খুব একটা পছন্দ হয়নি। আপনি চিন্তা করবেন না, আমি বিয়ে করব না। আপনি এখন নিচে গিয়ে বলবেন আমাকে আপনাদের পছন্দ হয়নি, কারণ হিসেবে বলবেন আমি দেখতে তেমন সুন্দর নই। আপনার গায়ের রঙের সঙ্গে আমার গায়ের রং বেমানান। শুভ্র চোখে চশমা ঠিক করে বেশ গাঢ় চোখে তুলির দিকে তাকালো। ভ্রু নাচিয়ে জবাব দিল, আমি মিথ্যা বলি না। তাছাড়া গায়ের রং নিয়ে সুন্দর বিবেচনা করতে নেই, এটা অন্যায়। তুলি বিরক্ত হলো কিছুটা। মুখভঙ্গি স্বাভাবিক রাখতে চাইছে, কিন্তু বারবার রাগ মুখে প্রকাশ পেয়েই যাচ্ছে। তুলি নিজেকে সামলে বলল, কারো ভালোর জন্য একবার মিথ্যা বললে আল্লাহ গুনাহ দেন না। শুভ্র এবার রাগালো। মেয়েটা তো ভারী বেয়াদব। কথায় কথায় কেমন চোখ রাঙাচ্ছে। শুভ্রকে চোখ রাঙায়? এই মেয়ে সাহস দেখে অবাক শুভ্র। নিজে বিয়ে করতে চাইছে না আর দোষ চাপাতে চাইছে শুভ্রর ওপর। শুভ্র রেগে বলল, তুমি ভীষণ বেয়াদব একজন মেয়ে। নিজেকে শোধরাতে পারলে তবেই বিয়েতে বসবে। আমি কারণ হিসেবে কি বলবো আমার ভাবা হয়ে গেছে। কথা বলে শুভ্র চলে আসতে নিচ্ছিল। তুলি আগ বাড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই নিজেই নিজের শাড়ির কুচিতে পা বেজে পড়ে যেতে নিচ্ছিল। তবে ধরে ফেলল শুভ্র। ভয় পেয়ে তুলি চোখ খিচে শুভ্রর গলা জড়িয়ে ধরেছে। শুভ্র খানিক পর হুঁশে ফিরল। ধরেছে কোথায়? সোজা তুলির উন্মুক্ত কোমরে। শুভ্র হাতে ঠান্ডা কিছু স্পর্শ পেতেই তাকালো। তুলির কোমরেই নিজের হাত দেখে সঙ্গে সঙ্গে ছিটকে সরে দাঁড়ালো। তুলি নিজেকে ঠিকঠাক করে সোজা হয়ে দাঁড়ালো। ঘটনা দুজনের জন্যই অস্বাভাবিক অবশ্যই। শুভ চশমাটা ঠিক করে বলল, আম সরি, সম্পূর্ণ ব্যাপারটাই অনেক অনিচ্ছাকৃত। পরের বার। তুলির সঙ্গে সঙ্গে লজ্জায় অস্বস্তিতে দৌড়ে ছুটে গেল নিচে। শুভ্র থমকে গেল। তুলি এভাবে দৌড়ালো কেন? লজ্জা পেল, নাকি শুভ্রকে পুরুষরূপী পশু ভাবলো কি শুভ্র সুযোগ নিয়েছে? ছি, এসব শুভ্র নিজের ছাত্রীর সঙ্গে এমন কিছু করার কল্পনাই করবে না কখনো। শুভ্রর এতটা খারাপ দিনও আসেনি। শুভ্র তারপর চশমা শার্টের আস্তিন দিয়ে ভালো করে মুছে আবার চোখে পড়ে নিয়ে ধীরে সুস্থে নিচে নামলো। নিচে নামতেই দেখা গেল তুলি বসে আছে সবার সামনে। শুভ্রর মা তুলিকে নিজের আনা মিষ্টি খাইয়ে দিচ্ছেন। পাশেই তুলির মা শুভ্রের মায়ের সঙ্গে রাজ্যের খাতিরদারি আলাপ জমিয়েছেন। শুভ্র গিয়ে মায়ের পাশে বসলো, তারপর মায়ের এক হাত চেপে ধরলো। শুভ্র মা ছেলের দিকে তাকালেন। তুলি শুভ্রকে দেখে আড়ষ্ট হয়ে বসে থাকলো কিছুক্ষণ, পরেই কাজের বাহানা দিয়ে ছুটে পালালো সেখান থেকে। শুভ্র মায়ের কানের কাছে ফিসফিস করে বলল, আম্মু, আমার এই বিয়ে নিয়ে কথা আছে তোমার সঙ্গে। আমরা আপাতত বাসায় যাই। শুভ্রর মা মুহূর্তেই ধরে ফেললেন ছেলের মনের খবর। মিষ্টির প্লেট টেবিলে রেখে ছেলের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, খবরদার শুভ্র, বিয়ে ভাঙার চেষ্টা করলে তোকে আমি মেরেই ভর্তা বানিয়ে দিব। আমার ছোট্টবেলার শখ আমার প্রিয় বান্ধবীর মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তা করব। আর যখন সুযোগ এসেছে আমি এটা কোনোভাবেই যেতে দিচ্ছি না। তুই বিয়ে করবি আর তুলিকেই করবি। যা এখন আমার সামনে থেকে সর। ড্রাইভারকে গাড়ি বের করতে বল, আমাদের কথাবার্তা শেষ। শুভ্র মায়ের ধমকি ধামকি শুনে একটা ঢোক গিলে বরাবরই মায়ের মুখের কথা তার কাছে বেদবাক্যের ন্যায়। মায়ের মুখের ওপরে কোনো কথা যেন
শুভ্র না করতে পারে না। এত বড় হয়ে গেছে, একটা স্বনামধন্য মেডিকেল কলেজে চাকরি করছে, কত ডাক্তার তার আগে পিছে ঘুরে, আর সেই শুভ্র তার মায়ের কথা রীতিমতো উঠবোস করে। মায়ের সামান্য অসুস্থতায় অস্থির হয়ে যায় শুভ্র, অথচ এই হাতে কত ক্রিটিক্যাল রোগী অবলীলায় সামলিয়েছে। মায়ের প্রতি তার এই দুর্বলতা সৃষ্টি হয়েছে শুভ্রর বাবা মারা যাবার পর। বাবা মারা যাবার পর শুভ্রর মা একদম একা হয়ে যান, চুপচাপ থাকতে শুরু করেন। শুভ্র তখন ছোট এক 12 বছরের বাচ্চা। মাকে হাসতে দেখতে তার ইচ্ছে হতো, তাই তারপর থেকেই শুভ্র মায়ের আশেপাশে ঘুরঘুর করত। মায়ের সুবিধা অসুবিধার দিকে সেই ছোট্ট থেকে নজর। ছোট্ট শুভ্র তখন থেকেই বড্ড দায়িত্ববান, মায়ের প্রতি যত্নবান হয়ে উঠেছে। শুভ্রকে বিদায় দেওয়ার জন্য তুলিকে আলাদাভাবে বলা হলো। শুভ্র গাড়িতে উঠবে, তুলি এসে দাঁড়ালো শুভ্রর পাশে। শুভ্র তাকালে তুলি বলল, সরি স্যার, উল্টাপাল্টা বলার জন্য। ভাইবা টেবিলে প্লিজ এসব কিছু মনে করবেন না। শুভ্র চশমা সোজা করলো, তারপর আর চোখে বান্ধবীর সঙ্গে গল্প করা আম্মুর দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, চাইলেও মনে রাখা যাবে না, আমাদের আজকে দেখা হওয়াটা মেডিকেল কলেজ অবধি যেন না আসে। ওটা আমার কাজের জায়গা আর তোমার শেখার জায়গা। আমি চাই না আমাদের দুজনের লাইফের আজকের ঘটনাটা প্রভাব ফেলুক। ক্লাসে আমরা অচেনা হয়েই থাকবো। আই থিঙ্ক ইউ গট ইট। তুলি মাথা নাড়ল, বাধ্য মেয়ের ন্যায় শুভ্র ডাকলো। আম্মু, দেরি হচ্ছে আমাদের, চলো। শুভ্রর মা গলা জড়িয়ে কোলাকুলি করলেন বান্ধবীর সঙ্গে, একটু এগিয়ে এসে তুলিকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেয়ে দরদ মাখা গলায় বললেন, দ্রুত আমার ঘরে মেয়ে হয়ে আয়। দুজনে মিলে এই শুভ্র ফুব্রকে একদম সোজা করে ফেলবো, একদম ডান্ডা মেরে ঠান্ডা। তুলি অপ্রস্তুত হয়ে আর চোখে শুভ্রর দিকে তাকালো। তুলি মারবে ডান্ডা? তাও আবার স্যারকে? এর আগে নিজেই না অজ্ঞান হয়ে যায়। শুভ্র খুব স্বাভাবিক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে, বলল সে, আমার 14 গোষ্ঠী পরে উদ্ধার করো আম্মু, আমার দেরি হচ্ছে, কালকে আমার মেডিকেল আছে। কিন্তু তুমি আমার চাকরি খাবে আম্মু। শুভ্রর মা হালকা হেসে তুলির দিকে তাকালেন, মুখ ভাঙিয়ে বললেন, জ্বালিয়ে ছাড়কার করছে ছোট থেকেই, তুই এলে এবার আমার রক্ষে। আজকে আসি তাহলে। তুলি হালকা হেসে তাদের বিদায় দিল। শুভ্র যাবার আগে তুলিকে ভালোভাবে একবার দেখে নিল। মেয়েটার প্রতি তেমন আকর্ষণ বোধ করছে না শুভ্র। কিভাবে এই মেয়ের সঙ্গে ভবিষ্যতে সে সংসার করবে কে জানে। আম্মু, তুমি আমার সঙ্গে কিন্তু জোর জবরদস্তি করছো। মেয়েটা আমার ছাত্রী, কিভাবে আমি তাকে বিয়ে করব? আমার রেপুটেশনের প্রশ্ন এখানে আম্মু। শুভ্রর মা আরাম করে পান সোফায় বসে পান বানালেন, তারপর একটা পান নিজে খেয়ে আরেকটা পান শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বললেন, পানি খাবি শুভ্র? এটা খাসিয়া পান, খুব তেজ, তোর মাথা ঠান্ডা হবে। শুভ্র একদম হতভম্ব, চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বলল, অসম্ভব আম্মু, তুমি এই মুহূর্তে আমার জীবন মরণ প্রশ্নে আমাকে পান সাধছ? রিডিকুলাস। শুভ্রের মা আফরোজা বেগম হালকা শব্দে হাসেন, হাত দিয়ে সোফায় তার পাশের জায়গাটা দেখিয়ে বললেন ছেলেকে, রাগ করিস না, আয় আমার পাশে এসে বস। কতদিন তোর মাথায় হাত বুলিয়ে দিই না, আয় আমার কোলে মাথাটা রাখ। শুভ্রের মা এক কথায় দর করে গলে গেল, তবুও মুখ ফুলিয়ে থাকলো। আশেপাশে চেয়ে চুপচাপ মায়ের কোলে মাথা রেখে সোফায় 2 পা তুলে একদম শুয়ে পড়ল। আফরোজা ছেলের চুলে হাত বোলান, কপালেও টিপে দেন, তারপর চুল টেনে দিতে দিতে বলেন, আগে শুনতাম ডাক্তার হলে মাথায় চুল থাকে না, সব ঝরে পড়ে, শুধু পড়াশোনাই থাকে সেখানে। কিন্তু তোর বেলায় ব্যাপারটা উল্টো হলো কেন শুভ্র বলতো? চুল তো সেই আগের মতোই আছে। শুভ্র মায়ের কথা শুনিয়ে অলক্ষ্য হাসলো, তারপর আবারও মুখ ফুলিয়ে বলল, তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ আম্মু, আমার বিয়ে নিয়ে কথা হচ্ছিল। আফরোজা বেগম এবার কিছুটা গম্ভীর হলেন, ছেলের কপালে আদুরে হাত বুলিয়ে দেওয়ার এবার ক্ষয় হয়ে এলো। তিনি সামনে তাকালেন, বড্ড আনমনা হয়ে বললেন, তুলির মায়ের সঙ্গে আমার সম্পর্কটা সির্ফ বন্ধুত্ব ছিল না শুভ্র, এর চেয়েও বেশি কিছু ছিল। সেটা আমি বুঝতে পারলাম আমার বিয়ের পরে। আমাদের লুকিয়ে বিয়ে ছিল, ভেবেছিলাম দুজন নিজের পায়ে দাঁড়ানোর পর নিজেদের পরিবারকে জানাবো। তবে সমস্যা হলো অন্য জায়গায়। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে তুই বিয়ের পরপরই আমার পেটে আসিস। আমি তখন ঘাবড়ে গেছিলাম শুভ্র, কোথায় যাব, কাকে বলবো।
বাবা মায়ের সম্মান, সমাজ সবকিছু কেমন বাঘের ন্যায় তাড়িয়ে বেড়াতে লাগলো আমায়। তোর বাবা তখন সবে ছাত্র মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ওই গুটি কয়েক টিউশনই হাতে ছিল, তবে সেটার অর্ধেক তোর বাবা দিতে হতো তার গ্রামে, তার বাকি অর্ধেক নিজের জন্য। ঠিক এমন একটা অবস্থায় আমরা দুজনই সে সময় সিদ্ধান্ত নিলাম বাচ্চাটা আমরা রাখবো। নিজেদের স্বার্থে আমরা তোকে মেরে ফেলতে পারিনি শুভ্র। তারপরের কাহিনী খুব মারাত্মকই ছিল। তোর নানু জেনে যান আমার প্রেগনেন্সির কথা। তারপর ধীরে ধীরে গোটা পরিবার জেনে যায়। তোর মা একজন কলঙ্কিনী। সেই সময়ে আমার উপর দিয়ে যে কি গেছে আমি তোকে বলে বোঝাতে পারবো না শুভ্র। আমাদের বিয়ের কথা একমাত্র তুলির মা ইয়াসমিন জানতো। তাকে এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করায় সে বলে দেয় বাচ্চাটা ওমরের। তুই তো জানিসই আগে তোর বাবাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। ওদের পরিবার নুন আনতে পান্তা ফুরিয়ে ছিল এমন। আমাদের পরিবার তখনকার সময় বেশ সচ্ছল, প্রভাবশালী। তো নানা আমাকে ছোট জাতের সঙ্গে সংসার করতে দিবে না। তোর বাবাকে ছাড়ার জন্য আমার উপর অনেক অত্যাচার হতো প্রতিদিন। বাচ্চা নষ্ট করার পেছনে সবাই যেন হাত ধুয়ে পড়েছিল। একদিন আমার অবস্থা দেখে তোর বাবাও কেঁদে ওঠে। তাকে নাকি আমার এখন ছেড়ে দেওয়া উচিত। আমরা নাকি একজন আরেকজনের জন্য তৈরিই না। এ কথাটা আমার কি যে গায়ে লাগলো শুভ্র। তাৎক্ষণিক আমি শুধুমাত্র আমার কাগজপত্র সার্টিফিকেট নিয়ে পালিয়ে আসি তোর নানার বাসা থেকে। উঠি সোজা তোর বাবার মেসে। তোর বাবা মেসে একা থাকতেন, কিন্তু ছেলেদের মেসে আমাকে দেখে তিনি খুব অবাক হয়েছিলেন। সব শোনার পর দিশেহারা হয়ে যায় সে। তবুও না, মানুষটা আমার হাত ছাড়েনি জানিস। শক্ত করে ওই হাত চেপে ধরে মেস থেকে বেরিয়ে আসে। আমরা এক রুমের বাসা নিই। আর্থিক অবস্থার দিক থেকে আমাদের অবস্থা ছিল খুবই শোচনীয়। কত বেলা প্রায় না খেয়ে থাকতাম। তখন তুলির বাবা আমাদের দুজনের জন্যই একটা চাকরির ব্যবস্থা করে দেন। আমি রান্না করতে পারতাম না, রান্নার গন্ধ শুনলেই বমি করতাম। তাই তুই হওয়া অবধি ইয়াসমিন প্রতিদিন আমাকে রেঁধে পাঠাতো। তুই হওয়া থেকে শুরু করে আজকের এই অবস্থানে আমরা আছি, সবকিছুর পেছনে ইয়াসমিন আর ইয়াসমিনের স্বামী ইয়াজিদ ভাইয়ের অবদান। এক সত্যিকারের বন্ধুত্বের মতো আমাদের আগলে রেখেছিল তারা। জীবনের বিপরীতমুখী স্রোতে আমাদের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল। আজ তোর বাবা নেই, তবুও ইয়াজিদ ভাই তোকে নিজের ছেলের মতোই দেখতেন। কিন্তু ওদের ট্রান্সফার হওয়ার পর আমাদের তেমন দেখা সাক্ষাৎ হতো না। ইয়াজিদ ভাই বিদেশ চলে যাবার পর ইয়াসমিন নিজেও বাচ্চা সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমি তোর বাবা মারা যাওয়ার পর একদম ঘরবন্দি হয়ে গেছিলাম। আজ এত বছর পর এমন একটা সুযোগ পেয়ে আমি এই সুযোগ হাতছাড়া করতে চাইনি রে বাবা। আমাদের জীবনের উপর ওদের প্রতিদান হয়তো আমি দিতে পারবো না, কিন্তু ইয়াসমিনের ওই মেয়েকে আমি আমার ঘরের বউ করে তো এনে হিসেব রাখতে চাই। এইটুকু আল্লাহ আমাকে করার সাধ্য দিয়েছেন, না হলে আজ তোর বাবা আর আমি পথে থাক। হাফরোজা আর বাকি কথা শেষ করতে পারলেন না, হাউমাউ করে কেঁদে উঠলেন। শুভ্রের চোখে জল। মায়ের দুঃখ সে কখনোই জানতো না। মা তার ভীষণ চাপা স্বভাবের। আজ এত কথা শুনে শুভ্রের কষ্টে বুকটা কেমন যেন জ্বালা করছে। মায়ের দুঃখগুলো তো সে শুষে নিতে পারবে না, তার চেয়ে বরং কমানোই একটা চেষ্টা করুক। শুভ্র মায়ের কোল থেকে উঠে বসলো। মাকে দুই হাতে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। এক পর্যায়ে খুব নরম স্বরে বলল, তোমার ঋণ আমি শোধ করবো আম্মু, তাতে যাই হয়ে যাক। কেঁদো না। আরে কান্না থামাও না, এত কাঁদতে আছে? কথায় কথায় আজকাল শুধু কাঁদো। হয়েছে, থামো। শুভ্র মোবাইল হাতে নিয়ে বসে আছে বিছানার উপর। মাকে সে কথা দিয়েছে তুলির সঙ্গে একটা সখ্যতা করার চেষ্টা করবে, কিন্তু কিভাবে করবে? লজ্জা লাগছে শুভ্রর। ব্যাপারটা এত অস্বস্তিকর, জীবনেও শুভ্র চিন্তা করেনি এমন একটা পরিস্থিতিতে তাকে পড়তে হতে পারে। শুভ্র ফোন হাতে নিয়েও বারবার রেখে দিচ্ছে। তারপর মায়ের কান্না ভেজা মুখ চোখে ভাসলে আবারও ফোন হাতে নিচ্ছে। এক পর্যায়ে শুভ্র নিজেকে শক্ত করলো। কল দিল তুলির নাম্বারে। রিং হলো অনেকক্ষণ। ওপাশ থেকে কল রিসিভ হলো। ঘুম ঘুম কণ্ঠে কেউ বলল, হ্যালো, কে? শুভ্রের হৃৎপিণ্ড লাফাচ্ছে। অত্যন্ত নার্ভাস ফিল করছে সে। শুভ্র গলা পরিষ্কার করে শুভ্রকে বলল, ঘুমাচ্ছিলে? পরে কল করবো তাহলে। শুভ্রের গলার আওয়াজ মুহূর্তে চিনে ফেললো তুলি। ধপ করে শোয়া থেকে উঠে বসে পড়ল। অপ্রস্তুত হয়ে বলল, স্যার, আপনি? কোনো দরকার এত রাতে? শুভ্র হালকা হাসলো। মেয়েটা এত প্রশ্ন করে? শুভ্র গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, কালকে তো ভাইভা, প্রিপারেশন কেমন?
তুলি অবাক হলো। স্যারের ফোন করে ভাইবের কথা জিজ্ঞেস করছে কেন? তুলি কিছুটা মিনমিন করে বলল। আজ পড়তে পারিনি তেমন স্যার। শুভ্র প্রশ্ন করলো। কেন, ফাঁকি দিচ্ছ? তুলি তৎক্ষণিক শুভ্রকে শুধরে দিয়ে বলল। না না স্যার, আজকে তো আমাদের বাড়িতে আত্মীয়রা এসেছিলেন, তাই বাসায় অনেক ভিড় ছিল। তবুও যতটুকু কভার করা যায় করেছি আমি, সত্যি। আত্মীয় কেন? তুলি এবার থেমে গেল। ইস, পরিস্থিতিতে এখন অদ্ভুত কেন? তুলির মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে ধরনী গহ্বরে। তার সঙ্গে শুভ্র স্যার, ভাবলেই গাটা কেমন যেন শিরশির করে উঠছে। শুভ্র আবার জিজ্ঞেস করলো। বললে না কেন? তুলি থামলো। কিছুক্ষণ পর ইতিউতি চেয়ে ধরা গলায় বলল। ওই আমাদের বিয়ের কথা হয়েছে আজ বাসায়। শুভ্র থমকে গেল। অস্বস্তি দুজনেরই কেমন জড়িয়ে নিল নিজের মধ্যে। শুভ্র আবারও গলা পরিষ্কার করলো, কথা ঘুরানোর চেষ্টা করে বলল। অনেক রাত হয়ে গেছে, সকালে তো মেডিকেল আছে, ঘুমিয়ে পড়ো। তুলি মৃদু স্বরে সায় দিল। সালাম দিয়ে ফোনটা কাটলো। শুভ্র ফোন হাতে বিছানার উপরে মাথা নিচু করে বেশ কিছুক্ষণ এভাবেই বসে থাকলো। কেমন মাথা ধরেছে শুভ্রর। শুভ্র যথেষ্ট ব্যক্তিত্ববান পুরুষ। তার মতো মানুষের কাছে এই বিয়ে নিছক বিয়ে নয়, বরং তার সম্মান ধুলোয় মেশানো। একই মেডিকেল কলেজে চাকরি করে, ওই মেডিকেলের কলেজের ছাত্রীকে বিয়ে করা কেউই ভালো চোখে দেখবে না। কানে ঘুষা হবে, মানুষ পিছনে কথা শোনাবে। শুধু শুভ্রর নিজেকে নিয়ে তেমন ভয় না হলেও তুলির জন্য ভাবছে সে। হয়তো এতে তুলির জীবনেও বিপদের মুখোমুখি হতে পারে। তুলি মেয়ে, তার জন্য এসব বিশ্রী সমালোচনা ভালো কিছু বয়ে আনবে না। শুভ্র ভাবলো। তারপর ফোনটা বিছানার উপরে রেখে ছুঁড়ে ফেলে দিল। ধপ করে বিছানার উপর থেকে উঠে সোজা গিয়ে দাঁড়ালো দেয়ালে টাঙানো মৃত বাবার ছবির দিকে। কিছুক্ষণ বাবার ছবির দিকে চেয়ে পরেই শুরু করলো তার অভিযোগের বাহার। শুভ্র বলল। আব্বু, এটা কেমন বিচার বলো তো? আমি শুভ্র এমন বিয়ে করব ভাবিনি। তুমি কেন আম্মুকে এত অসহায় করে চলে গেলে? আম্মু এখন বাচ্চাদের মতো হয়ে গেছে, শুধু কাঁদে সারাক্ষণ। তুমি জানো, আম্মু কাঁদলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যায়। নিজেকে তখন পাগল পাগল লাগে। আম্মু যখন আমাকে তোমাদের ব্যাপারে বলল, আমি তখন কেন সেটা শুনতে গেলাম? আম্মুর কষ্ট শুনলেই আমার খারাপ লাগে। এই খারাপ লাগা থেকে তুলিকে বিয়ে করতে হবে আমায়। এটা হয় আব্বু, বলো? তুলি কে? তুলি আমার ছাত্রী, তাকে আমি বিয়ে করব? আমি শুভ্র? অসম্ভব। অথচ এই অসম্ভব তোমার বউ সম্ভব করার জন্য উঠে পড়ে লেগেছে। তারপর শুভ্র থামলো খানিক, পরে বলল। আমার অস্বস্তি হচ্ছে আব্বু, এভাবে হয় না। তুমি আমাদের ছেড়ে চলে গিয়ে একদম ভালো করনি। আম্মুকে আমি কিভাবে সামলাবো আব্বু? আমার আর ভালো লাগে না। শুভ্র বাবার ছবিতে হেসে শুভ্রর দিকে তাকিয়ে আছেন। ছবি তো কথা বলে না, তাই শুভ্রর বাবাও কথা বলেনি। ছবি কথা বললে হয়তো শুভ্রর বাবা মৃদু হেসে বলতেন। পাগল বেটা, তুই তোর মায়ের কাছে আছিস বলেই তো আমি এত নিশ্চিন্তে আছি। ঠিক হয়ে যাবে সব। আমার বেটা স্ট্রং, আই নো দ্যাট। শুভ্র ক্লাস করাচ্ছে। লেকচার স্লাইড মাল্টিমিডিয়া প্রজেক্টরে বড় করে দেখানো হচ্ছে। শুভ্র পুরো লেকচার খুব সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিচ্ছে। ক্লাসের মধ্যে শুভ্রর চোখ না চাইতেও তুলির দিকে যাচ্ছে। তুলি মনোযোগ দেখানোর চেষ্টা করছে ক্লাসে, কিন্তু যতবার শুভ্র তাকাচ্ছে তুলি অন্যমনস্ক হচ্ছে। তুলির হাত কাঁপছে। লেকচারার সঠিকভাবে নোট করতে পারছে না। শুভ্র তুলির নার্ভাসনেস বুঝলো। বাকিটা সময় আর তুলির দিকে তেমন একটা তাকালো না। একসময় ক্লাস করিয়ে বেরিয়ে গেল শুভ্র। শুভ্র বেরিয়ে যেতে তুলির ফ্রেন্ড তুলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো বেশ সন্দেহ নিয়ে। তুলি, আজ শুভ্র স্যার তোর দিকে এভাবে বারবার তাকাচ্ছিল কেন? ওনাকে চাওয়া দেখিয়ে আমার কিন্তু সুবিধার মনে হয়নি। তুলি ভেতরে ভেতরে থতমত হলো, কিন্তু প্রকাশ করলো না। বই খাতা ব্যাগে ঢুকাতে ঢুকাতে মৃদু হেসে বলল। হয়তো রেগে তাকিয়েছেন, তাই তো ওনার কাছে লাস্ট ভাইবা তেমন একটা ভালো দেয়নি। বললাম না তোকে, আমাকে অপমান করলো যে ভাইবা টেবিলে। আয়েশা তবুও ভাবলো তার সন্দেহ এখনো যায়নি। আয়েশা তারপর বলল। না রে, ওইটা রেগে তাকানো ছিল না। স্যার তোর দিকে বেশ সফট চোখেই চেয়েছিল, আমি লক্ষ্য করেছি। তুলি আয়েশার
এমন পরপর করা প্রশ্নে এক পর্যায়ে উত্তর দেওয়ার ধৈর্য হারালো। আয়শার মাথায় কলম দিয়ে টোকা দিয়ে বলল, সারাক্ষণ কোরিয়ান ড্রামা দেখিস দেখি আজগুবি চিন্তা এসব মাথায় ঘুরে। এখানে দাঁড়িয়ে এত প্রশ্ন করলে নেক্সট লেকচার ক্লাসের টাইম এখানেই কেটে যাবে, দ্রুত চল। আয়শা লেকচার ক্লাসের কথা মনে পড়ায় দ্রুত ব্যাগ কাঁধে নিয়ে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আয়শাকে বলল, যতই বলিস তুলি, শুভ্র স্যার তোর দিকে না তাকিয়ে আমার দিকে এইভাবে তাকালে আমি রাগই করতাম না। আমাদের থার্ড ইয়ারে একমাত্র এজ স্যারটাই সুন্দর দেখতে, বাকিরা তো বয়স বেশি, না হলে দেখতে ভালো না। পুরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কাটিয়ে এই পর্যায়ে এসে শুধুমাত্র একজন স্যারকেই তেমন ভালো লেগেছে, বাকিরা তো সারাক্ষণ খিটখিট করতো আমাদের উপর। কি দিন গেল রে আমাদের তুলি। অফিস রুমে বসার সঙ্গে সঙ্গে দুজন কলিগ এসে ঢুকলেন শুভ্রর রুমে। শুভ্র তাদের দেখে মৃদু হেসে সালাম দিল। ডাক্তার আরিফ ও ডাক্তার ফারহান শুভ্রর সামনে চেয়ারে বসলো। শুভ্র বলল, কি ব্যাপার, দুজনেই আজ একসঙ্গে আমার রুমে? ডাক্তার আরিফ মুস্কি হেসে শুভ্রর দিকে তাকালো, তারপর টিটকারি করে বলল, আগে চান 3 কাপ, তোর সঙ্গে মারাত্মক আলোচনা আছে। শুভ্র হয়তো কিছুটা আন্দাজ করতে পারলো, সে কাউকে ডেকে চা দিতে বলল। আরিফ কথা তুলল, শুভ্র, কাল কোথায় গেছিলি? তাও একদম আন্টিকে বগল দাবা করে। শুভ্র যা ভাবছে তাই, চা এসেছে। শুভ্র হালকা স্বরে বলল। জানিসই তো সব, জিজ্ঞেস করে আবার মজা নিস। ফারহান চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মেয়েটাকে বিয়ে কবে করছিস? ঠিক হয়েছে তারিখ? শুভ্র এবার থামলো, কথা ঘুরানোর চেষ্টা করে বলল, বিয়ে এখনো ঠিক নয়, হলে জানবি অবশ্যই। মেয়েটার ছবি আছে, দেখি তোর সাথে মানায় কিনা। শুভ্র হালকা হালকা হাসলো, বাঁকা চোখে তাকিয়ে জবাব দিল, বন্ধুর বউয়ের ছবি চাস? মতলবটা কি তোর? ফারহান এবার শুভ্রর কথা ধরে ফেললো, একটু উঁচু হয়ে হৈ হৈ করে উঠল। এই তুই না বললি বিয়ে ঠিক না, তো তুই আরেক ব্যাটার মেয়েকে বউ বলিস কেন? ভদ্র শুভ অভদ্র হয়ে গেল কবে থেকে? ভেরি ভেরি সন্দেহজনক। শুভ্র থতমত হয়ে গেল, এরপর সে পুরো ব্যাপারটা হেসে উড়িয়ে দিল, বলল, আর কতকাল ভদ্র থাকবো? এত ভদ্র থাকলে আর বউটু জুটবে না কপালে। বন্ধুরা আরো কিছু সময় হাসাহাসি করে আবার যার যার কাজে লেগে গেল। তারা যেতেই শুভ্র যেন হাঁপ ছেড়ে বাঁচল। কাজ শেষ হলে শুভ্র দুপুর 2টায় অ্যাটেন্ডেন্স শিট সাইন করে বেরিয়ে যায়। লিফটে কল আসে আফরোজা বেগমের। শুভ্র লিফট থেকে থাকায় কল ধরতে পারে না, লিফট থেকে নেমে কল ঘোরায়। রিং বাজার সময়টায় শুভ্র গাড়িতে উঠে গাড়ি ঘোরায়। আফরোজা বেগম কল ধরেন, শুভ্র সালাম করে, জিজ্ঞেস করে, কোনো দরকার আম্মু? আমি হসপিটাল থেকে বেরিয়েছি। আফরোজা বেগম বললেন, শোন না শুভ্র, আমি দোকানে যাব, শাড়ি কিনবো ভাবছি। তোর শার্টগুলো কেমন পুরনো হয়ে গেছে, তোর জন্য কিছু কিনে নিব। তুই ফ্রি আছিস? শুভ্র হালকা হাসলো। সারাদিন ক্লাসে ওয়ার্ডের রুগী দেখে মাথাটা ম্যাচ ম্যাচ করছে, ঘাড়টাও ব্যথায় টনটন করছে, কিন্তু মায়ের এক কথা তার কাছে শিরোধার্য। শুভ্র মৃদু হেসে বলল, ফ্রি আছি আমি, তুমি রেডি হও, আমি আসছি। আচ্ছা দ্রুত আয় তাহলে। শুভ্র অপেক্ষা করছে মায়ের ফোন কাটার, কিন্তু আফরোজা বেগম ফোন কাটছেনই না। শুভ্র জিজ্ঞেস করলো, আর কিছু লাগবে আম্মু? আফরোজা বেগম গড়িমসি করতে লাগলেন, তারপর বললেন, শোন না শুভ্র, তুই তো ইয়াসমিনের বাসার গলি পেরিয়ে আসবি বাসায়। ওই বলছিলাম কি, মানে তুলিকে যদি নিয়ে আসতে একবার, মেয়েটাকেও কিছু একটা কিনে দিতাম, সঙ্গে ইয়াসমিন আর জুবাইরের জন্য কিনে দিলাম আর কি। ভালো হবে না বল? ওদের সঙ্গে দেখা হওয়ার পর তো তেমন কোনো উপহার বা কিছুই দেওয়া হয়নি। তুই কি বলিস? তোর কাছে টাকা আছে তো শুভ্র, নাকি আরো পরে কিনে দিবি ওদের? শুভ্র বুঝতে পারলো তার মায়ের অভিলাষ। খুঁজে খুঁজে মায়ের ধান্দা থাকে কিভাবে তুলি আর শুভ্রকে কাছাকাছি আনা যায়। শুভ্র তুলিকে মানবে না এত সহজে, আফরোজা বেগম জানেন। তাই খুঁজে খুঁজে তুলিকে শুভ্রর গলায় ঝুলিয়ে দেওয়ার গেমেই নেমেছেন আফরোজা। মায়ের বুদ্ধি মুহূর্তে ধরে ফেলল শুভ্র, তবু অগোচরে তার মাকে জিতিয়ে দিয়ে বলল, ঠিক আছে, নিয়ে আসবো তোমার বান্ধবীর মেয়েকে। আর টাকার চিন্তা তুমি করবে না, এটা তোমায় কতবার বলেছি আম্মু। আমার কাছে টাকা না থাকলে ভিক্ষা করেও
আমি তোমার শখ মেটাবো, বুঝেছো তুমি? আফরোজা হেসে উঠলেন শব্দ করে। ছেলের এক একটা কথায় হাজারটা দোয়া বেরিয়ে আসে বুক চিরে। গর্বে সবার সম্মুখে বিনা সংকোচে আফরোজা স্বীকার করেন তার স্বামী তাকে মারা যাওয়ার আগে একজন সন্তান দিয়ে গেছেন, যে সন্তানের কাছে আফরোজা মানেই সবকিছু। আফরোজার হাত চেপে ধরে রাখার মতো স্বামী নেই, কিন্তু সেই হাতে হাত রেখে ভরসা দেওয়ার মতো তার একটা শুভ্র আছে। শুভ্র তার সন্তান। শুভ্র গাড়ি থেকে নেমে দাঁড়ালো, চাবি পকেটে ঢুকিয়ে নিয়ে কলিং বেলে চাপলো তুলির বাসার। বেশ অনেকবার বেল দিয়ে দাঁড়িয়ে থাকলো শুভ্র। ঘরে কেউ নেই, শুধু তুলি আর জোবায়ের। জোবায়ের টিভিতে কার্টুন দেখছে, তুলি কলেজ থেকে এসে ঘুমাচ্ছে। দরজায় এতবার কলিং বেল বাজতে শুনে একসময় তুলি কাঁচা ঘুম থেকে উঠে খোলা চুল খোপা বাঁধতে বাঁধতে এসে দরজা খুলে দিল। ওপারে শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে তুলি অবাক হলো। শুভ্র তো এখন বাসায় যাওয়ার কথা, এইখানে কেন? তুলি খোপা করা হাত নেমে আসে নিচে, সঙ্গে সঙ্গে গায়ের ওড়না মাথায় তুলে নিয়ে অপ্রস্তুত কণ্ঠে সালাম দিয়ে বলল, স্যার ভেতরে আসুন। শুভ্র ভেতরে একবার উকি দিয়ে দেখলো, ঘরে তেমন সারা শব্দ নেই, শুধু টিভি দেখছে। বসার ঘর থেকে টিভির আওয়াজ আসছে। জোবাইরের সোফায় বসা। শুভ্র ঘরে ঢুকলো না, বাইরে থেকেই বলল, ঘরে কেউ নেই। তুলি জবাব দিল, আম্মু ফার্মেসিতে গেছে জব্বুর জন্য মেডিসিন আনতে, আর কাজের মেয়ে নিচে গেছে কি একটা কাজে। শুভ্র ঘরে কেউ নেই শুনে ভেতরে ঢুকতে চাইল না, তবে ঘরের বাইরে থেকে শুভ্র এইভাবে ফেরত যাবে শুনে তুলি জোরপূর্বক শুভ্রকে সোফায় এনে বসালো। শুভ্রর জোবায়ের পাশে বসলো। জোবায়ের শুভ্রকে দেখে সোজা রিমোট রেখে শুভ্রের কাছে ঘেঁষে বলল। শুভ্র এমন কাণ্ডে হেসে উঠল। জোবায়েরকে কোলে তুলে নিয়ে হাঁটুর ওপর বসালো। শুভ্র কোলে বসিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছে আমার জবু বেটা, ভালো না মন্দ? জোবায়েরে শুভ্র চুল নাড়তে নাড়তে হেসে হেসে জবাব দিল, বিন্দাস আছি দুলাভাই। প্রথম কারো মুখে দুলাভাই সম্বোধন শুনেই শুভ্রর কেসে উঠল। আর চোখে তুলিও এদিকে ওদিকে তাকালো। পাশে ঘুম ঘুম চোখে শুভ্রদের দিকে তাকিয়ে থাকা তুলিও শুভ্রর দিকে চাইলে দুজনের চোখাচোখি হতেই তুলি অপ্রস্তুত হয়ে ওঠে। রান্নাঘরে চলে গেল। শুভ্র এসেছে, মা ফেরার আগে তাকে কিছু একটা দেওয়া উচিত। তুলি প্রথমে শরবত বানাতে বলল। শুভ নিজেকে স্বাভাবিক করেই বলল, ওরে বাবা, বিন্দাস আছো? এই ওয়ার্ড শিখলে কোথা থেকে? জোবায়ের মাথা নেড়ে নেড়ে উত্তর দিল, দেবের ছবি থেকে শিখেছি দুলাভাই। তুমি দেবের ছবি দেখেছো? পাগলু, পরাণ যায় জ্বলিয়ে রে, এসব দেখেছো? শুভ্র হালকা হাসলো। আজকালকার বাচ্চারা একটু বয়সে মুজিব দেখেছে, প্রেমে গদগদ মুভি তাদের ভালো লাগছে। এদের ভবিষ্যতে কি যে হবে? শুভ্রর উত্তর দিল না। হ্যাঁ, কয়েকটা আগে দেখেছি স্কুলে থাকতে। তুমি স্কুলে ছিলে? এত বড় মানুষ স্কুলে? শুভ্র জোবায়ের বাচ্চাম্ম কথায় হেসে ফেলল। স্কুলে আমি ছোটবেলায় পড়েছি, এখন তো আমি বড় হয়ে গেছি, এখন আমি আর স্কুলে পড়ি না। জোবায়ের মাথায় আপাতত এসব ঢুকছে না। দূর থেকে তুলির চোখ রাঙানো দেখে সে আপাতত নিশ্চুপ হয়ে গেছে। জোবায়ের এক্ষুনি এত এত দেবের ছবি দেখেছে শুনলে তুলি জোবায়েরকে আস্তে আস্তে চিবিয়ে খাবে। টিভি ডিশলাইনে কেটে দিবে, আব্বুকে বলবে। তাই জোবায়ের আর কথা বাড়ালো না। তুলি সর্বদিনই শুভ্রের দিকে এগিয়ে দিয়ে বলল। শুভ্র শরবত হাতে নিল, খেতে খেতে প্রশ্ন করলো, আন্টি কখন আসবেন? তুলি শুভ্রের মুখোমুখি সোফায় বসা। তুলির উত্তর দিল, ফার্মেসি কাছেই, এখনই চলে আসার কথা। বলতে বলতে কলিং বেল বাজলো। তুলির উঠে দরজা খুলতে দেরি। সোফায় বসা শুভ্রকে দেখে ইয়াসমিন অবাক হয়েছেন। তুলি ফিসফিসিয়ে করে বলল, শুভ কখন এলো? তুলি জবাব দিল, কিছুক্ষণ আগে। তুই জানতি?
তুলি মায়ের এমন কথায় বিরক্ত হলো। তাদের সম্পর্ক কি এমন জানিয়ে বাড়িতে আসার মতো? তার কি একটা প্রেমের সম্পর্ক? মাও না মাঝে মধ্যে অদ্ভুত কথা বলে। তুলি বিরক্ত হলো, জবাব দিল। তোমার কি মনে হয় স্যার আমাকে জানিয়ে আসতে পারেন? ইয়াসমিনের হুঁশ ফিরল। এবার শুভ্রর দিকে চেয়ে বললেন, ও তুই কিভাবে জানবি? শুভ্র তো তোর সঙ্গে তেমন কথাই বলে না। আচ্ছা, শুভ্রর সঙ্গে বসে গিয়ে চা বসিয়েছিস? হ্যাঁ, চা পাতা দিব এখন। আচ্ছা, বানিয়ে নিয়ে আয়। 3 কাপ আনিস, তুই, আমি আর শুভ্র। মজা করে আনিস। শুভ্রর সামনে তোর চা খুব ভালো হয়, এমন প্রমাণ রাখতে হবে। দ্রুত যা। ইয়াসমিন কথাটা বলে বোরকা না খুলেই শুভ্রর পাশে গিয়ে বসেন। শুভ্র ইয়াসমিনকে দেখে সোফা থেকে দাঁড়িয়ে সালাম করে। ইয়াসমিন শুভ্রর এমন নম্র ব্যবহারে খুশিতে ঝলমলিয়ে ওঠেন। হাত বাড়িয়ে শুভ্রকে বসতে বললেন। শুভ্র ভালো মন্দ জিজ্ঞেস করলো। ইয়াসমিন উত্তর দিলেন। পর্যায়ে চা এলো। তুলি চা সার্ভ করলো সবাইকে। শুভ্র চা পছন্দ খুব। দিনে 3 বেলা চা ম্যান্ডেটরি শুভ্রর জন্য। এর বেশি হলে মন্দ হয় না। চায়ের বেলায় শুভ্র একটু চুজি। চায়ে ডুবানো চিনি বা দুধ, লিকার কোনোটাই পছন্দ নয়। চায়ে 3 উপাদানের মিশ্রণের একটা রাশিও থাকতে হয়। শুভ্র তখনই চা খেতে পারে। তবে আজকের চাটাও শুভ্রর বেশ লাগলো। শুভ্রের গা চাঙ্গা হয়েছে। মেডিকেল থেকে আসার পর এই একটা চায়ের খুব দরকার ছিল। শুভ্র চা পছন্দ হয়েছে, সেটি তুলি বুঝতে পারলো। তুলি চা খেতে খেতে শুভ্রের দিকে বারবার তাকাচ্ছে। শুভ্র একবার তাকালো, সঙ্গে সঙ্গে তুলি চোখ ফিরিয়ে নিয়েছে। ইয়াসমিন শুভ্রকে এটা ওটা জিজ্ঞেস করছেন। শুভ্র বেশ সুন্দর করেই উত্তর দিচ্ছে। শুভ্রকে এক সময় ইয়াসমিন জিজ্ঞেস করলেন, শুভ্র, তুলি পড়া পারে তো ঠিকঠাক মেডিকেলে? না পারলে কিন্তু ধরে বেটাবে ওকে, ঠিক আছে? আমি তোমার পারমিশন দিচ্ছি। ইয়াসমিনের কথায় শুভ্র মাথা নিচু করে হেসে উঠল। তুলিমাকে বড্ড বিরক্তি নিয়ে তাকালেন। মা কাকে কি বলছে? শুভ্র এমনিতেই তুলিকে যেমন পারে বকে, সেখানে তাকে তুলিকে পেটানোর অনুমতি দেওয়া হচ্ছে। অসহ্য। তুলি মায়ের দিকে রাগ রাগ চোখে তাকালো। ইয়াসমিন মেয়ের তাকানো দেখে শব্দ করে হেসে ফেললেন। শুভ্র চা শেষ করে টেবিলের উপর রাখলো। এবার কথা তুলল। আন্টি, আমি একটু শপিংয়ে যাবেন আজ। তুলিকে নিয়ে যেতে চাইছেন। যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি তুলিকে নিয়ে যাব। তুলি অবাক হয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র স্যার এই জন্য এসেছেন তাহলে? ইয়াসমিন বললেন, আফরোজা যেতে বলেছে, আমি আর এতে কি বলবো। নিয়ে যাও, রাত হওয়ার আগেই দিয়ে যাও। আবার আফরোজা আর তুমি না হয় আজ রাতে আমাদের বাসায় খেয়ে নাও। শুভ্র শুভ্র হালকা স্বরে বলল, অন্যদিন এসে খেয়ে যাব আন্টি, আজ না। রাতের দিকে একটু কাজ আছে। আমি তুলিকে বাসায় পৌঁছে দেব, চিন্তা করবেন না। তুলিকে ইয়াসমিন রেডি হতে বললেন। তুলি রুমে গেল। ইয়াসমিন খানিক পর শুভ্রকে জোবায়েরের পাশে বসিয়ে রুমে এলেন। তুলি তখন কাপড় বের করছে। ইয়াসমিন এসে গদগদ হয়ে বললেন, এই তুলি, শাড়ি পরিস না কেন? শুভ্রর ভালো লাগবে। তুলি একটা ভালো দেখে সালোয়ার কামিজ বের করতে করতে বলল, তুমি পাগল হয়ে গেছো আম্মু? শুভ্র স্যারের সামনে আমি শাড়ি পরে হাঁটবো? অসম্ভব। ইয়াসমিন শুনল না। জোরপূর্বক নিজের একটা শাড়ি এনে তুলিকে পরিয়ে দিলেন। তুলি প্রতিমার মতো আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নিজেই নিজেকে দেখে লজ্জা পাচ্ছে। এই অবস্থায় শুভ্রর সামনে দাঁড়াবে কিভাবে? তুলি লজ্জায় হাপিত্তেশ করে উঠল, হৈ হৈ করে পড়ল, আম্মু, আমার অদ্ভুত লাগছে। শাড়ি পরবো না আমি, খুলে ফেলি প্লিজ। ইয়াসমিনের কথা শুনে একটা ভয়ানক ধমক দিলেন তুলিকে। তুলি চুপ হয়ে গেল একদম। ইয়াসমিন তুলির পার্সে কিছু টাকা রেখে পার্স তুলিকে দিলেন। তারপর বসার ঘরে তুলিকে নিয়ে চললেন। শুভ্র বসে আছে যে সেখানে শাড়ি পরে শুভ্রর সামনে দাঁড়িয়ে তুলি লজ্জায় মরে যাবে। বুক তো কাঁপছে তুলির। কাঁপুনিতে সোজা হয়ে হাঁটতে পারছে না। কেমন যেন ঘোর ঘোর লাগছে নিজের মধ্যে। শুভ্র, তুলি তৈরি। ইয়াসমিনের কথায় জোবায়েরকে কোলে করে শুভ্র একটু পাশ ফিরে তাকালো। শাড়ি পরা তুলি লজ্জায় অনবরত হয়ে সামনে দাঁড়িয়ে আছে। তুলির গায়ের শাড়িটা খুব সুন্দর করে জড়ানো।
শুভ্র প্রথম দফায় থমকে গেল। শাড়ি পরিহিত তুলি শুভ্রের কাছে অন্যরকম লাগছে। সব মেয়েদেরকে শাড়ি পরলে সুন্দর লাগে, তাই হয়তো তুলিকেও শুভ্রের কাছে সুন্দর মনে হচ্ছে। শুভ্র ভাবল। পরপরই মাথা ঝাড়া দিয়ে জোবাইরকে কোলে তুলে উঠে দাঁড়ালো। শুভ্র নার্ভাস। শাড়ি পরা তুলি তার সামনে দাঁড়িয়ে আছে, ভাবতে লজ্জা লাগছে। শুভ্রর তুলির দিকে যেভাবে তাকাতেই পারছে না, বারবার চেয়ে সরিয়ে দিচ্ছে। শুভ্র সামলে বলল, আমাদের এখন যাওয়া উচিত। আন্টি, আপনিও চলেন আমাদের সাথে, না হয় ভালো লাগবে আম্মুর। তুলি সঙ্গে সঙ্গে মায়ের হাত চেপে ইশারায় কাকতি মিনতি করে ইয়াসমিনকে সাথে যেতে বলল। তাদের ইয়াসমিন অগোচরে মেয়ের হাতে চেপে ধরে ভরসা দিলেন। তারপর শুভ্রকে বললেন, না বাবা, তোমরা যাও, আমি পরে একদিন যাব তোমার মায়ের সঙ্গে। শুভ্র আর জোরাজুরি করলো না, বুঝতে পারলো এখন ইয়াসমিনকে হাজারবার বললেও তিনি তার সঙ্গে যাবেন না। মেয়ে আর মেয়ের হবু জামাইয়ের প্রাইভেসি দরকার। শুভ্র হাসলো। ওদের আবার প্রাইভেসি? একজন আরেকজনের সঙ্গে দেখা হলে টুকটাক কথাও হয় না, সেই সবের জন্য প্রাইভেসি দরকার নেই কোনো। শুভ্র তুলিকে বলল, চলো তাহলে আন্টি, যাই। তুলি সামনে এগোলো। শুভ্র জোবাইরের গালে চুমু খেয়ে কোল থেকে নামাতে চাইলে জোবাইর নামে না, শক্ত করে শুভ্রর গলা জড়িয়ে ধরে। হঠাৎই বায়না করে বসে, দুলা ভাই, আমিও যাব তোমার সঙ্গে আর আপুর সঙ্গে, নিয়ে যাও না আমায়। আবারও শুভ্রর সামনে দুলাভাই কথাটা শুনে থমকে গেল। তুলির শাড়ির কুচি বেজে আবারও পড়ে যেতে নিল। শুভ্র দ্রুত অপর হাতে ধরে ফেললো তাকে। তুলি সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। তারপর রাগ নিয়ে তাকালো জোবাইরের দিকে। বারবার এই ছেলে শুভ্রকে এইভাবে ডাকছে কেন? একবার হাতের কাছে তো তুলি ধরবে দিবে না একটা। বোনের গরম গরম চোখ দেখে জোবাইরের ভয়ে লেপ্টে গেছে শুভ্র গায়ের সঙ্গে। সে বুঝতে পারছে না হুটহাট তার আপু এত রেগে যাচ্ছে কেন। সে কি বারবার ভুল করছে কিছু? শুভ্র ভাই বোনের নীরব যুদ্ধ দেখে হালকা হাসলো। তারপর তুলিকে উদ্দেশ্য করে হালকা স্বরে বলল, থাক, বাচ্চা মানুষ, এত কিছু বুঝে ডাকিনি, ওর উপর চোখ রাঙিও না। তুলি শ্বশুরের কথায় লজ্জা পেয়ে গেল। শুভ্র সামনে একটা কারণেই রেগে যাওয়া তুলি ঠিক হয়নি। তুলি নিজেকে সামলানোর। শুভ্র জোবাইরের কথা শুনে ইয়াসমিনকে বলল, ওকেও নিয়ে যাই আন্টি, ঘুরে আসুক, ভালো লাগবে। ইয়াসমিন সঙ্গে সঙ্গে মানা করলেন, বললেন, না না, ওর হোমওয়ার্ক আছে, তোমরা যাও শুভ্র। জোবাইরের মুখ কালো করে ফেললেন। শুভ্রর দিকে করুণ চোখে তাকালো। শুভ্র বলল, সকালে হোমওয়ার্ক করে ফেলবে তাই না জুবাইর? জোবাইর দ্রুত দুদিকে মাথা নাড়ল। ইয়াসমিন আর কিছু কি বলবেন। তুলির দিকে তাকালে তুলিও তাকাতো তখন। হয়তো তুলির চাইতেও জোবাইরের। যাক, ওদের সঙ্গে মেয়েটা এক্ষুনি এত ঘামছে। শুভ্রর সঙ্গে আর বাকিটা মিনিট থাকলে এখানে ঢলে পড়বে। ইয়াসমিন তাই সম্মতি দিলেন। বেরিয়ে যাওয়ার সময় ইয়াসমিন তুলির কানে কানে বললেন, তোর পার্সে কিছু টাকা আছে, এটা দিয়ে শুভ্রকে গিফট কিনে দেবে কিছু। ছেলেরা যা পছন্দ করে তেমন কিছু কিনে দিস। নিচে নামলে শুভ্র চলে যায় পার্কিং থেকে গাড়ি বের করতে। জোবাইর তুলি একা গ্যারেজে দাঁড়িয়ে আছে। একা পেয়ে তুলি এবার জোবাইরের কান ধরে টানলো। জোবাইরের রীতিমতো ব্যথায় কুকিয়ে উঠল। বারবার বলল, কান ছাড়ো আপু, ব্যথা লাগছে তো আপু। তুলি কান ছাড়লো। এরপর রাগ দেখিয়ে বলল, ওনাকে বারবার দুলাভাই ডাকছিস কেন? মায়ের দিব তোরে, আরেকবার যেন আমার সামনে এই নামে না ডাকিস। জোবাইরের কান চেপে ধরে উপরে মাথা তুলে তুলির দিকে তাকালো। বলল, দুলাভাইকে তাহলে কি রাখবো আপু? তুলি সঙ্গে সঙ্গে জবাব দিল, ভাইয়া বলে ডাকবি। জোবাইরের মাথা নাড়ল। শুভ্র গাড়ি নিয়ে আসলে তুলি শেষবারের মতো জোবাইরের চোখ দিয়ে শাসালো, যেন আরেকবার জোবাইরকে দুলাভাই বলে ডাকলে তার গর্দান তুলি এসপার ওসপার করে ফেলবে। জোবাইরের পেছনে সিটে বসলো।
তাকে টেনে সামনে বসানো যায়নি, তাই না যাইতে তুলি শুভ্রর পাশে সিটে বসলো। গাড়ি চললো সামনে। জুবাইর এটা ওটা জিজ্ঞেস করছে শুভ্রকে। শুভ্র উত্তর দিচ্ছে। তুলি এখানে নীরব। জ্যাম লাগছে পর। জুবাইর বিরক্ত হয়ে গেল বসে থাকতে থাকতে। শুভ্রকে বলল, দুনা ভাইয়া, তোমার মোবাইল গেম আছে? দিবা আমাকে মোবাইলটা? ভালো লাগতেছে না আমার। শুভ্র জুবাইরের মুখে দুলাভাই না শুনে ভাইয়া ডাক শুনে তুলির দিকে তাকালো। তুলিও তাকালো তখন। শুভ্র দেখছে তুলিকে, সেটা দেখে তুলি মুখ লুকিয়ে জানালার দিকে তাকিয়ে ফেলল। তুলি জানে শুভ্রর মনে এমন এখন কি চলছে। শুভ্র মাথা নিচু করে হালকা হাসলো, তারপর পকেট থেকে ফোন বের করে লক খুলে জুবাইরকে দিয়ে দিল। জুবাইরের গেম খেলছে, জ্যাম ততক্ষণে ছেড়েও দিয়েছে। শুভ্রের ফাঁকে তুলিকে বলল, ওকে ভাইয়া ডাকার জন্য ফোর্স করলে কেন? বাচ্চা মানুষ, ভালোবেসে ডেকেছিল আমাকে। তুলি শাড়ির আঁচল খুঁড়তে খুঁড়তে বলল। বিয়ের আগে এত দুলাভাই ডাকা ঠিক না। শুভ্র সঙ্গে সঙ্গে জবাব দেয়, বিয়ে তো হচ্ছেই, আগে থেকে তাহলে ডাকলে সমস্যা কি? নিজের প্রশ্নে নিজেই অবাক হয়ে গেল শুভ্র। সে কবে থেকে এমন প্রশ্ন করা শুরু করলো? তুলি অবাক চোখে শুভ্রের দিকে তাকিয়ে আছে। তুলি তাকিয়ে আছে দেখে শুভ্র আর তুলির দিকে তাকালো না, অন্য প্রসঙ্গে চলে গেল। মার্কেটে শুভ্রর পুরোটা সময় জুবাইরকে কোলে নিয়ে হাঁটতে হলো। মেয়েদের সঙ্গে মার্কেটে আসার ফলাফল জুবাইর জানে না, কিন্তু শুভ্র জানে। মায়ের সঙ্গে মার্কেটে এলেই শুভ্রের পা ব্যথা হয় হেঁটে, আর হাত ব্যথা হয় শপিং ব্যাগের বোঝা বয়ে। তবে আজ তেমন হাঁটতে হচ্ছে না, তুলিই মাকে নিয়ে শপিং করছে। তুলিই ব্যাগ বইছে আজ। শুভ্রর কোলে জুবাইরের কথায় সে এক কাজ করতে পারেনি। শুভ্র একসময় তুলিদের কাছে এগিয়ে এলে আফরোজাকে জিজ্ঞেস করে বলল, তোমাদের আর কতক্ষণ লাগবে আম্মু? আফরোজা একটা হ্যাঙ্গারে শাড়ি দেখতে দেখতে বললেন, লাগবে আরো কিছু সময়। তুই কি বাসায় চলে যাবি? শুভ্র বলল, না। তারপর তুলিকে শুভ্র বলল, শোনো, আমি খাবারের দিকটায় আছি, তোমাদের শেষ হলে কল করো। তুলি মাথা নাড়ালো। শুভ্র জুবাইরকে কোলে নিয়ে খাবারের দিকে চলে গেল। আসলে জুবাইরের অনেকক্ষণ ধরে ওদের সঙ্গে ঘুরছে, ক্ষুধা লেগেছে হয়তো তার, তবে বলছে না। তুলি বকবে সেজন্য। শুভ্র জুবাইরকে খাবার দিয়ে বসিয়ে রাখলো, নিজের ফোনে দরকারি কাজও সারলো এ সময়। তারপর তুলিরা এলে বেরিয়ে গেল শপিং মল থেকে। গাড়িতে উঠে শুভ্র 2 প্যাকেট খাবার তুলি আর মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, তুমি আর আম্মু খেয়ে নাও। তুলি প্যাকেট হাতে নিল। প্যাকেট নেবার সময় দুজনের আঙ্গুলে ছোঁয়া লাগলো। তুলি সঙ্গে সঙ্গে ছিটকে প্যাকেট নিয়ে সরে গেল। শুভ্র অপ্রস্তুত হয়ে সোজা হয়ে বসলো, দুজনেই পরপর চুপচাপ। শুভ্র লুকিং গ্লাসে একবার তুলির দিকে তাকালো, খানিক চেয়ে থাকার পর তুলিও তাকালো লুকিং গ্লাসে। দুজনের চোখে চোখ পড়ে গেল, লজ্জায় দুজনেই চোখ সরিয়ে নিল। শুভ্র তুলিকে বাসায় পৌঁছে দিল। বাসার নিচে নেমে শুভ্র দরজা পর্যন্ত এগিয়ে দিল তুলিকে। তুলির ভেতরে যাওয়ার আগে কিছু সময় থামলো। হাতে একটা ছোট্ট ব্যাগ, সেটা শুভ্রের জন্য কিনেছে। তুলি একটা ঘড়ি শুভ্রকে কিভাবে দিবে সেটাই ভাবছে। শুভ্র তুলিকে দাঁড়িয়ে থাকতে দেখেই বলল, বাসায় যাবে না? তুলি থামলো এবার, অন্যদিকে চেয়ে ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে আবার শুভ্রর দিকে তাকালো। শুভ্র প্রশ্নবোধক চোখ চেয়ে আর তুলির দিকে। তুলি নিজেকেও সামলালো, হাতের ব্যাগটা শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা নিন আপনার জন্য। শুভ্র চোখ বড় বড় করে প্যাকেটের দিকে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর হালকা হেসে প্যাকেটটা হাতে নিল। জিজ্ঞেস করলো, তুমি কিনেছো? তুলি মাথা নাড়লো। শুভ্র এবার হাসলো, প্যাকেটটা আঙ্গুলের ভাঁজে শক্ত করে চেপে ধরলো, মুখে বলল, থ্যাংক ইউ ফর দিস। তুলি মৃদু হাসলো উত্তরস্বরূপ, তারপর সালাম করে ভেতরে চলে গেল। তুলি যেতেই শুভ্র আনমনে প্যাকেটের দিকে চেয়ে থাকলো, তারপর কি মনে করে প্যাকেটটা খুললো। একটা ঘড়ি আছে প্যাকেটে, বেশ সুন্দর ঘড়ি, শুভ্রের পছন্দ হয়েছে। শুভ্র হেসে ঘড়ি আর প্যাকেট বন্দি করে গাড়িতে উঠে বসলো। তুলি আড়ালে গেটের গ্রিলের ফাঁকে চেয়ে রইল শুভ্রের যাওয়ার দিকে।
শুভ্র যেতেই তুলি নিজের ডান হাতটা চোখের সামনে ধরলো। আঙ্গুলের যে জায়গায় শুভ্রের ছোঁয়া লেগেছে সেই জায়গায় আনমনে দেখে গেল অনেকক্ষণ। বুকটা এখনো কাঁপছে, মনে হচ্ছে শুভ্রের আঙ্গুল এখনো তুলির আঙ্গুলে ছুঁয়ে আছে। হুঁশ ফেরে তুলির খানিক পর, তারপর অসুস্থতে জমে গিয়েছে। হাত সরিয়ে দ্রুত ভেতরে চলে যায় ও। শুভ্র আজ মেডিকেল থেকে ছুটি নিয়েছে। আজ আফরোজা কড়া কণ্ঠে বলে দিয়েছে আজ এই বাড়ি থেকে মেডিকেলে যে যাবে তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে মেডিকেলে যাওয়ার শখ ঘুচিয়ে দেওয়া হবে। মা রেগে আছেন দেখে শুভ্র না চাইতেও ছুটি নিয়েছে মেডিকেল থেকে। মেডিকেলে নেই দেখে শুভ্র বেশ আরাম করে ঘুমালো আজ। ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে খেতে বসে নাস্তা। আফরোজার শুভ্রর জন্যই অপেক্ষা করছিলেন। শুভ্র বসলে উনি ডিম পোচ আর পরোটা এগিয়ে দেন। শুভ্র খেতে খেতে বলল, আজ ছুটি নেওয়ালে যে কোনো প্রোগ্রাম আছে নাকি? আফরোজা এবার মুখ ভরে হাসলেন। খাবার থামিয়ে ছেলের দিকে চেয়ে গদগদ কণ্ঠে বললেন, আজ তোর আর তুলির আক্ত করানো হবে। আকত? কথাটা শুনেই শুভ্র খাবারের মাঝে কেসে উঠল। আফরোজার সঙ্গে সঙ্গে উঠে শুভ্রর পিঠ মালিশ করে দিতে লাগলো। শুভ্র পানি খেয়ে শান্ত হলো কিছুটা, তারপর কড়া চোখে আফরোজার দিকে চেয়ে বলল, আকদ এখন কেন ঠিক করলে আম্মু? আমাদের আরো চেনা জানা হওয়া উচিত ছিল। এভাবে তাড়াহুড়ো করে বিয়ে করলে দুজনেই সংসার করতে পারবো না। আমাদের সম্পর্কটা তেমন না, ইটস ডিফারেন্ট। আফরোজা ছেলের দিকে তাকালেন সন্দেহ নিয়ে, তারপর জিজ্ঞেস করলেন, তুই কি তুলির সঙ্গে প্রেম করতে চাইছিস শুভ্র? শুভ্রের প্রশ্ন শুনে মায়ের দিকে বাঁকা চোখে তাকালো। মাঝে মধ্যে শুভ্রর মা এমন অদ্ভুত কথা বলে নিয়ে শুভ্রর মনে চায় দেয়ালে মাথা ঠুকতে। শুভ্রর এভাবে তাকানোর কারণে আফরোজা মুহূর্তেই শুধরে গেল, বললেন, সরি, তুই তো আর প্রেম করার মতো ছেলে না, তুই হলি নিরামিষ, তোকে দিয়ে প্রেম হবে না জানি আমি। শুভ্র মায়ের কথায় অপমানে হা হয়ে মায়ের দিকে চাইলো। কোনো মা আছে পৃথিবীতে যে ছেলেকে প্রেম করার জন্য উস্কে দিতে পারে? শুভ্র জানা নেই। শুভ্র তাকলে আফরোজা বেগম বললেন, আচ্ছা বল, কি করতে চাইছিস? আক্ত করবি না? ঠিক আছে, তাহলে কি করবি? তোকে তুলির সঙ্গে ইয়াসমিন আক্ত ছাড়া মিশতে দিবে না, ওদের পরিবারে এটা নেই। আর আকদ শুধুমাত্র করানো হবে তোদের সম্পর্ককে আগে বাড়ানোর জন্য। ইয়াসমিনের মতে তুলি সংসার করবে না আপাতত, মেডিকেল শেষ করা অবধি। হাতে তুই 3 থেকে 4 বছর সময় পাচ্ছিস, সেটা দুজনের জানার জন্য যথেষ্ট নয়? শুভ্র ভাবলো অনেকক্ষণ। সে বিয়ে এখন করুক বা 3 বছর পরে, তুলিকেই করতে হবে। তাহলে একটা হারাম সম্পর্কে জড়ানোর কি মানে? আকদ করে রাখলে সমস্যা তো নেই। তেমন শুভ্রর ঘুরে ফিরে আফরোজার কথাই ঠিক ধরলো। আফরোজা শুভ্রর মতিগতি বোঝার জন্য তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন। শুভ্র খেতে খেতে তারপর বলল, ঠিক আছে, আকদ করব আমি, কিন্তু সেটার জন্য কেনাকাটা করা লাগবে না? আজকে আকদ হলে কেনাকাটা করবে কখন? আফরোজা এবার বিজয় হাসি হাসলেন, মুখ ভরে হেসে বললেন, সব কেনা শেষ, তুই শুধু চুপচাপ আক্ত করতে বসে যা। শুভ্র ভেবাচাকা খেয়ে গেল, বলল, কখন কিনলে? তুমি তো আমাকে ছাড়া কোনোদিন শপিং করোনি। আফরোজা উত্তর দেন, ওই দিন তুলিকে নিয়ে গেলাম না মার্কেটে, ওই দিনই সব কিনে ফেলেছি। তুলির মাপের গোল্ডের আংটিও কিনেছি, দাঁড়া দেখাচ্ছি এনে তোকে। শুভ্র চলে গেলেন নিজের রুমে আংটি আনতে। শুভ্র অবাক হয়ে মায়ের যাওয়ার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। মা কতটা ধুরন্ধর তা শুভ্র জেনে হতভম্ব। তার বিয়ে নিয়ে মায়ের খুশির শেষ নেই। আনন্দের অতি সহ্য এই সকল অসুখ ভুলে তার বিয়ে নিয়ে মেতে আছেন। শুভ্র মায়ের আনন্দে সুখ সুখ অনুভব করছে ভীষণ। মায়ের একটা হাসির জন্য শুভ্র নিজের জীবন দিয়ে দিতে পারে। এত সামান্য বিয়ে। আফরোজা এলেন, হাতে একটা ছোট্ট বক্স। শুভ্রের কাছে এসে বসলেন। বক্সটা শুভ্রের হাতে ধরিয়ে দিয়ে বললেন, দেখ তো তোর বউয়ের আংটি পছন্দ হয় কিনা। শুভ্রের বউ কথাটা শুভ্রের বেশ লাগলো কেন যেন। মায়ের দিকে আবারও কোনা চোখে চেয়ে শুভ্র বক্স খুলে দেখলো। মাঝারি আকারের একটা আংটি। আংটি খুঁটিয়ে দেখলো শুভ্র, তারপর আবার বক্স রেখে দিল। আফরোজার দিকে বক্স এগিয়ে দিয়ে বলল, দেখলাম, সুন্দর হয়েছে। তোর বউকে দিয়েই পছন্দ করিয়েছি, ওর জন্য কিনেছি বলিনি। শুভ্র মায়ের এই
বারবার তোর বউ বলা দেখে কিছুটা লজ্জা পাচ্ছে। শুভ্র বলল, বারবার বউ বউ বলছো কেন? বউ হয়নি এখনো। হবে তো আজকে রাত থেকে। প্রোগ্রাম আজকে রাতে? হ্যাঁ, আমার বাড়ি আর তোর দাদা বাড়ি কিছু মানুষকে দাওয়াত করেছি, ওরা দুপুরে আসবে। অনুষ্ঠান খুব বড় হবে না, বিয়ে তো হবেই কয়েক বছর পর, তখন বড় করেই করব। কি বলিস শুভ্র? তুমি যা ভালো মনে করো। শুভ্র খাওয়া শেষ করে ময়লা বাসনগুলো মায়ের সঙ্গে শুভ্র কিচেনে ডিশওয়াশে রেখে আসলো। মায়ের পানি ছানতে কষ্ট হবে দেখে শুভ্র বেশ কয়েক মাস আগে একটা ডিশ ওয়াশার কিনে এনেছিল, এটাই ব্যবহার হচ্ছে এখন। শুভ্র বাসন রেখে আসতে আসতে আফরোজা টেবিল পরিষ্কার করে ফেললেন। শুভ্র রুমে এলো। রুমে এসে শুভ্র ল্যাপটপ নিয়ে বিছানায় বসলো। ল্যাপটপে কিছু কাজ শেষ করলো। হঠাৎ শুভ্রের মনে পড়লো তুলি তাকে ঘড়ি দিয়েছে, সে অনুযায়ী শুভ্ররও উচিত তুলিকে কিছু দেওয়া নিজের পক্ষ থেকে। শুভ্র ভাবলো, ল্যাপটপে বন্ধ করে রেডি হয়ে নিল। টি শার্টের ওপর জ্যাকেট জড়াতে জড়াতে বেরিয়ে এলো রুম থেকে। আফরোজা ছেলেকে কোথাও যেতে দেখে জিজ্ঞেস করলেন, এত সকালে কই যাচ্ছিস? মেডিকেলে? শুভ্র যেতে যেতে বলল, তোমার বৌমার জন্য গিফট আনতে যাচ্ছি, ফিরতে লেট হবে। দরজা ছিটকিনি দিয়ে দাও আম্মু। শুভ্র আর তুলিকে পাশাপাশি বসানো হয়েছে। শুভ্রর কোলে জোবায়ের। ছেলেটা শুভ্র এলেই কোলে উঠে বসে থাকে শুভ্রর। সেই আজকে আকটটা শেষ হবার পর পরে শুভ্রকে দুলাভাই ডাকা শুরু করবে, কোনো থামাথামি নেই। এর কথা ইতিমধ্যে তার কয়েক শতবার বলা হয়ে গেছে শুভ্রকে। কবুল বলার সময় এসে গেছে। তুলি ফুফাতো ভাই জোবায়েরকে শুভ্রর কোল থেকে নিজের কোলে নিয়ে এলো। শুভ্র আর তুলির সামনে কাজী হুজুর বসে আছেন। শুভ্র আর চোখে তুলির দিকে তাকালো। তুলির কপাল নাকের উপর ঘেমে একাকার। মেয়েটা ভয়েই শেষ হয়ে যাচ্ছে। কবুল বলবে কি? শুভ্র নার্ভাস প্রচন্ড। সে তাও তুলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছ? তুলি তাকালো। মিথ্যে করে নাবোধক উত্তর দিল। শুভ্র হাসলো। যেন মুহূর্তে শুভ্রর মিথ্যে ধরে ফেলার অভ্যাস কত আছে। শুভ্র বলল, ঘেমে গেছো একেবারে দেখছি। জোরে একটা নিঃশ্বাস নাও, নিজেকে রিল্যাক্স করো। হাত এভাবে চেপে না রেখে সুন্দর করে ছেড়ে রাখো। নিঃশ্বাস আটকে রেখেছো কেন? ছাড়ো সেটাকে, ভালো ফিল করবে। তুলি শুভ্র যা যা বলেছে সব করলো। সত্যি তার বড্ড অস্বস্তি হচ্ছে। মাথা থেকে গরম ধোঁয়া বের হচ্ছে, যেন মগজে আগুন জ্বলছে দাও দাও করে। শুভ্র কথা মতো কাজ করায় এখন বেশ ভালো ফিল করছে। তুলি কৃতজ্ঞ হলো শুভ্রর প্রতি। শুভ্রর দিকে একটু ঝুঁকে ফিসফিসালো। থ্যাঙ্কস। শুভ্র মৃদু হেসে তুলির দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়লো। লজ্জায় চোখ নামিয়ে নিল তুলি। কবুল বলার মুহূর্ত এলো। তুলিকে কবুল বলতে বলা হলো। তুলি কিছুটা সময় নিল, তারপর আর চোখে আবারও শুভ্রর দিকে চেয়ে দেখলো। শুভ্র তাকালো তখন। তুলি ভয় পাচ্ছে ভীষণ। নতুন একটা সম্পর্কে জড়ানোর অভিজ্ঞতা ভয় তাড়িয়ে বেড়াচ্ছে তুলিকে। তুলি চুপ। ইয়াসমিন পাশে থেকে মায়ের কাছে এগিয়ে এলেন। তুলির হাত চেপে ধরলেন নিজের হাতে। তুলির চোখ বেয়ে অজান্তেই গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। ইয়াসমিন মেয়ের চোখ মুছে দিলেন আদরে, মেয়ের কপালে চুমু খেয়ে তারপর বললেন, মা কবুল বল, কাজে অপেক্ষা করছেন মা। মায়ের আশকারা পেয়ে তুলি কিছুটা শান্ত হলো। শুভ্র পাশ থেকে তুলির কান্না দেখছে। ইয়াসমিন পাশে না থাকলে তুলিকে কিছু বলা যেত, ভরসা দেওয়া যেত। তখন এত মানুষের সামনে কথা বলা দুষ্কর। শুভ্র তুলির দিকে তাকিয়ে তুলি ইয়াসমিনের থেকে চোখ সরিয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র মৃদু হাসলো তখন। হঠাৎ কি যেন হলো তুলির। মনের অজান্তেই তুলির মুখ থেকে বের হয়ে এলো তিনটা শব্দ, কবুল। তুলি যখন কবুল বলেছে, শুভ্র সেই সময়টা তুলির দিকে ঠায় চেয়েছিল। দুজনের চোখের দিকে চেয়ে রইল বেশ কিছু সময়। উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলার আওয়াজে দুজনেরই ঘোর কাটলো। এতক্ষণ ঘর ভর্তি মানুষের ভিড়ে এভাবে চেয়েছিল তারা। শুভ্র লজ্জায় অন্যদিকে তাকালো। তুলিও লজ্জায় মাথা নিচু করে চুপচাপ বসে রইল। বাকিটাক্ষণ কেউই আর কারো দিকে তাকালো না। এবার শুভ্রকে কবুল বলতে বললে বলা হলো,
শুভ্র আফরোজার দিকে চেয়ে দেখলো একবার। আফরোজা খুশিতে কেঁদেই ফেলেছেন প্রায়। আফরোজাকে এক হাতে জড়িয়েছেন ইয়াসমিন। দুজনের চোখেই অশ্রু টলমল করছে। ইয়াসমিনের আঁচল চেপে ধরে দাঁড়িয়ে আছে জোবায়ের। তার টালমাটাল চোখে আকাশ সমান বিস্ময়। এভাবে যে কেউ বিয়ে করে হয়তো সে জানে না। তার প্রশ্নবোধক চোখ বারবার শুভ্র তুলিকে দেখেই চলেছে। বসে শুভ্র তুলির দিকে চায়। মাথা নিচু করে বসে আছে তুলি, কিন্তু শুভ্র জানে কান তুলি শুভ্রর দিকেই তাক করা। শুভ্র কিছুটা সময় নেয়, তারপর মৃদু হেসে ধীরে ধীরে বলে, সারা ঘরময় এক ঝাঁক প্রশান্তি যেন উড়ে গেল শুভ্রের কথায়। তুলির বুকটা ছলক করে উঠল। শুভ্র এত সুন্দর করে কবুল বলেছে যে তুলি মোহিত হয়ে গেল একদম। মাথা তুলে শুভ্রর দিকে তাকালো। শুভ্র এতক্ষণ তুলির দিকেই চেয়েছিল। অতঃপর দুজনে চোখাচোখি হলো। বারবারের মতো তুলি চোখ সরিয়ে নিয়েছে। কথা হচ্ছে বড়দের মধ্যে। বিয়ের নাকি কথা এখনই সেরে নিচ্ছেন তারা। বিয়ে হতে বাকি 4 বছর আরো। শুভ্র আর তুলি সেই সময় নিজেদের জেনে নিতে পারবে। সংসার করার মূল কাঠি তো একে অপরকে জানা, বোঝা, ভালোবাসা। শুভ্র বড়দের কথার মধ্যে বিরক্ত হচ্ছিল কিছুটা। তুলি পাশে নেই, চাচাতো বোন এসে রুমে নিয়ে গেছে। শুভ্রর বিরক্তি বুঝে ইয়াসমিন বললেন, শুভ্র, বাবা তুমি ঘরে গিয়ে বসো না হয়, তুলিকে আমি রুমে পাঠাচ্ছি। শুভ্র শুনে হ্যাঁ বলল। একজন এসে শুভ্রকে তুলির ব্যক্তিগত বেডরুমে নিয়ে গেল। শুভ্র বেডরুমটা দেখলো। ছোট্ট দুজনা পালঙ্ক, একটা বইয়ে ঠাসা পড়ার টেবিল, কাঠের আলমারি, ছোট্ট একটা মিনি সাইজের বুকশেলফ, একটা ছোট্ট দোলনা। বেশ সাজিয়ে গুছিয়ে রাখা ঘরটা। তুলি বেশ গোছানো মেয়ে, সেটা তার ঘর দেখেই বোঝা যাচ্ছে। শুভ্র গিয়ে পড়ার টেবিলে চেয়ার টেনে বসলো। হাতে একটা বই নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। হঠাৎ বইয়ের ভেতরে থেকে একটা কাগজ খসে পড়লো। শুভ্র মাটিতে তাকালো অবাক হয়ে। তারপর একটু হেসে কাগজ তুললো। কাগজ চোখের সামনে মেলে ধরে দেখলো সেখানে মার্কার পেন দিয়ে কয়েকবার পরপর লেখা, তুলি শুভ্র স্যারকে বিয়ে করবে না, তুলি শুভ্র স্যারকে বিয়ে করবে না, তুলি শুভ্র স্যারকে বিয়ে করবে না। শুভ্র কাগজের লেখা পড়ে বেশ কিছু সময় কাগজটার দিকে চেয়ে থাকলো। তারপর আচমকাই হেসে উঠল শব্দ করে। সেই সময় তুলির শাড়ি সামনে ঘরে ঢুকছে। তুলি ঘরে ঢোকার সাথে সাথে বাইরে থেকে কেউ একজন ওদের ঘরে সিটকিনি দিয়ে দিল। তুলি সিটকিনির শব্দে একবার পেছনে ফিরে তাকাতেই আবার শুভ্রর দিকে তাকালো। শুভ্র তুলির দিকে চেয়ে হাসছে। তুলি শুভ্রের হাসি দেখলো, বুকে কেমন একটা করে উঠল তুলির। হাসিটা এত মারাত্মক লাগলো তুলির কাছে বলা অসম্ভব। তুলি চোখের পলক ফেলে আবারও তাকালো শুভ্রের দিকে। শুভ্র হাসি থামিয়ে তুলিকে বলল, শুভ্র স্যারকে বিয়ে করবে না করেও বিয়ে করে বসে আছো। এবার এই কাগজটার কি হবে তুলি? তুলির ঘোর ভেঙেছে শুভ্রর কথা শুনে। ততক্ষণে তুলি তীক্ষ্ণ চোখে শুভ্রের দিকে তাকালো। তারপর চোখগুলো শুভ্রের হাতের কাগজের দিকে। তুলি সঙ্গে সঙ্গে ছুটে এসে শুভ্রের থেকে কাগজ কেড়ে নিয়ে ড্রয়ারে রাখতে রাখতে বলল, ওটা অনেক আগে লিখেছিলাম, তখন জানতাম না বিয়েটা হবে যে। শুভ্র মৃদু হাসলো। তুলি কাগজ ড্রয়ারে রেখে বিছানায় বসলো। আজও শাড়ি পরেছে তুলি। শাড়িতে তুলিকে শুভ্রের কাছে কেন যেন মারাত্মক লাগছে। এই প্রথম শুভ্র তুলিকে দেখলো আপাদমস্তক, গাঢ় চোখে। তুলি সুন্দর, এক কথায় শ্যামা সুন্দরী। তুলির ছাত্রী না হলে হয়তো শুভ্র তুলিকে বিয়ে করতে ততটা আপত্তি থাকতো না। শুভ্র এক সময় চোখ সরালো, একটু সোজা হয়ে বসে একটা প্যাকেট তুলির দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার জন্য। তুলি তাকালো এবার চোখ তুলে। শুভ্রর দিকে একবার চেয়ে প্যাকেটের দিকে তাকালো। তারপর হাত বাড়িয়ে প্যাকেটটা হাতে নিল। তুলির হাতে চুড়ি রিনরিনিয়ে শব্দে শুভ্রের ঘোর লেগে এলো। শুভ্র অপলক চেয়ে রইল তুলির হাতে লেপটে থাকা চুড়িগুলোর দিকে। তুলি প্যাকেট হাতড়ে দেখলো। শুভ্র বলল, চাইলে খুলে দেখতে পারো। তুলি প্যাকেট খুলতে লেগে গেল। প্যাকেট থেকে বেরিয়ে এলো সুন্দর একটা মেরুন রঙের জামদানি শাড়ি। শাড়ি দেখে তুলির শাড়ির প্রেমে পড়ে গেল যেমন। শুভ্রের পছন্দ মারাত্মক লাগলো তুলির কাছে। তুলি শুভ্রর দিকে চেয়ে মৃদু হাসলো।
থ্যাঙ্কস, ভীষণ সুন্দর শাড়িটা। শুভ্র উত্তরে হাসলো। তারপর আবার তুলি চুপ হয়ে গেল। শুভ্রের সঙ্গে তুলি খুব একটা কথা বলেনি এখনো অবধি। শুভ্র সামনে এলেই যেমন তুলি বোবা হয়ে যায়, অথচ শুভ্র জানে তুলি বড্ড মিশুকে, পুরনচণ্ডী স্বভাবের। মেয়েটা শুভ্রকে এত ভয় পায়। শুভ্র ভাবলো বিয়েটাকে তাদের এত কমপ্লিকেটেড না করে সেটাকে একটা সুযোগ দেওয়া উচিত দুজনের। এভাবে দুজনেই যদি লজ্জায় চুপ হয়ে থাকে তবে বিয়েটা টিকবে কি করে? শুভ্র ভাবলো। তারপর তুলির দিকে চেয়ার একটু এগিয়ে আনতেই তুলি হাবিজাবি চিন্তা করে ভয় পেয়ে পেছনে ঝুঁকে গেল। শুভ্র সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল আবার চেয়ার নিয়ে, অপ্রস্তুত গলায় সাথে সাথে বলল, আরে ভয় পেও না, আমি জাস্ট তোমার সঙ্গে গল্প করতে চেয়ারে গিয়েছিলাম। তুলি শুভ্র দিকে তাকালো, পরপরই নিজের বোকামো দেখে হালকা হেসে ফেললো। নিজেও লজ্জা নিয়ে বলল, সরি, আসলে এমন পরিস্থিতি আমি আগে ফেস করিনি, তাই একটু নার্ভাস আমি। শুভ্র বলল, তোমার কি মনে হয় আমি নিজেও 14টা বিয়ে করে বসে আছি? আমিও এই লাইনে নতুন, আমিও নার্ভাস, তবে তোমার মতো নয়, অল্প। সেটা কাটানোর ট্রাই করছি। তুমি হেল্প করলে নার্ভাসনেস কাটানো দুজনের পক্ষেই সম্ভব। তুলি মাথা দোলালো। শুভ্র এবার নিশ্চিন্তে চেয়ারে এগিয়ে আনলো তুলির দিকে। তুলিও এগিয়ে বসলো খানিক। শুভ্র প্রথমে শুরু করলো, শুরুতে জেনে নেওয়া যাক তোমার নিজের সম্পর্কে, বলো শুনি। নতুন নিয়ে শুভ্রর দিকে তাকালো, বলল, কি বলবো? শখ, ইচ্ছে, প্যাশন এগুলাই। তুলি উত্তর দিল, শখ বলতে আমার গাছ লাগানো ভালো লাগে। বারান্দায় অনেক গাছ লাগিয়েছি আমি। এখানে অল্প ছাদে আমার লাগানো প্রচুর গাছ আছে, সেগুলোর পেছনে আমার দিনের অর্ধেক সময় যায়। আপনার? শুভ্র এবার নিজেরটা বলল, আমার গাছ লাগানো তেমন পছন্দ না, আমি বেশিরভাগ সময় বই পড়ি, থ্রিলার। আমার তোমার মতো ছোট বুক শেলফ নেই, আমার আছে মস্ত বড় বুক শেলফ। শেলফ ভর্তি শুধু থ্রিলার বই, হরর বই আর টুকটাক সায়েন্স ফিকশন আছে। তুলি কথা কাটলো, রোমান্টিক বই নেই কেন? আমি পড়ি না এসব, কেন যেন অবাস্তব মনে হয় এসব রোমান্টিসিজম। তুমি বই পড়ো? তুলি মন খারাপ করে বলল। রোমান্টিক। শুভ্র তুলি মন খারাপ দেখে হাসলো, বলল, ঠিক আছে, তুমি আমার বাড়িতে আসলে বুকশেলফের একটা অংশ খালি করে রাখবো, সেখানে তোমার রোমান্টিক বইগুলো রাখবে। তবে প্লিজ আমাকে পড়তে ফোর্স করবে না, আমি এসবে নেই। তুলি শুভ্রর কথার ধরন শুনে হেসে উঠল। শুভ্র বলল, কোনো ইউনিক ইচ্ছে আছে যেটা ফুলফিল করতে চাও? তুলি ভাবলো, তারপর উত্তর দিল, একটা না, কয়েকটা আছে। বলো সেসব। প্রথমত, আমি আমার কোনো এক জন্মদিনের বয়স অনুযায়ী অনেকগুলো রোমান্টিক বই পাবো। সেকেন্ড, আমি তারা খসা দেখতে চাই, জীবনের একবার হলেও দেখতে চাই। থার্ড, এটা বলা যাবে না। শুভ্র বলল। কেন বলা যাবে না? তুলি উত্তর দিল, কেন বলা যাবে না এটার কারণও বলা যাবে না। প্লিজ ফোর্স করবেন না। শুভ্র বলল, ঠিক আছে। তুলি শুভ্রকে জিজ্ঞেস করলো, আপনার ইচ্ছে? শুভ্র মাথা চুলকে হাসলো খানিক, তারপর বলল, ফার্স্ট অফ অল, জীবনে একবার আম্মু, আমি আর যে বউ হবে তাকে নিয়ে হজ করব। আম্মুর খুব ইচ্ছে হজে যাবার। সেকেন্ড, একদিন অনেকগুলো ছুটি পাবো, তারপর দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে দেখব, মানে ট্রাভেলিং এর শখ। আমার আপাতত কোনো থার্ড ইচ্ছে নেই, আমি ইচ্ছে কম রাখি, যা রাখি সেটা পূরণ করার ট্রাই করি অল টাইম। বেশিরভাগ পূরণ করেছি, এ দুটো বাকি আছে শুধু। তুলি বলল, হজ তো পূরণ করতেই পারতেন। শুভ্র মৃদু হাসলো, বলল, বউ কোথায় পাবো? বিয়ে তো আজ করলাম, ইনশাআল্লাহ আরো 4 থেকে 5 বছর পর এই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। তুলির বুকটা প্রশান্তিতে ভরে গেল। শুভ্র প্রতি সম্মান দ্বিগুণ বেড়ে গেল। মানুষটা এত ভালো কেন? তার চেহারার দিকে তাকালে তুলি আকণ্ঠ ডুবে যায়, আর উঠে দাঁড়াবে সে জনায় না। মানুষটার হাসি, কথা বলার ভঙ্গিমা, ভ্রু কুঁচকে তাকালো। অ্যাপ্রন পরে করিডোরে দিয়ে হাঁটা, তুলিকে তুমি বলে সম্বোধন করা, তার নরম গলা, এই সব কিছুর প্রতি তুলি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাচ্ছে। শুভ্র মানেই এক আকাশ আসক্ততা। তুলি ইদানিং সেটাই বিশ্বাস করতে বসেছে। শুভ্র কথা শুনে তুলি মৃদু স্বরে ভিড়ভিড় করলো,
ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইচ্ছে শীঘ্রই পূরণ করুন। শুভ্র মৃদু হেসে বলল। আমি তুলি কদিন হলো ক্লাস ওয়ার্ল্ড পড়াশোনায় ভীষণ ব্যস্ত দিন পার করছে। আকদের পর শুভ্রও ব্যস্ত। দুজনের কথা টানা তেমন একটা হয় না। তবে আজ ওয়ার্ডে ক্লাস নিবে শুভ্র। তুলি অন্যদিন মুখে পানি ছিটিয়ে অ্যাপ্রন গায়ে দৌড়ায় ওয়ার্ডে। তবে আজ তুলি কেন যেন খুব সময় নিয়ে ফেস ওয়াশ করলো, মুখে ক্রিম দিল, ঠোঁটে লিমিটেড লিপ বাম নিল। ওয়ার্ডে সাজগোজ তুলি তেমন করে না, তবে শুভ্র আসছে আজ। তুলি চায় না তাকে দেখতে কোনো গোবর স্থান উঠে আসা দেহ মনে হোক। শুভ্র ক্লাস নিচ্ছে। ফর্মাল গেট আপে শুভ্র বেশ সুন্দর দেখাচ্ছে তুলির কাছে। তুলি বরাবরই চোখ দিচ্ছে শুভ্রর দিকে, অথচ শুভ্র দেখলো এখন অবধি তুলির দিকে একটিবারই তাকায়নি। তুলি বিরক্ত হলো, ভাব দেখানো হচ্ছে তাকে। তুলি তারপর রেগে গিয়ে নিজেও আর একবারও শুভ্রর দিকে তাকালো না। একটা বেডের পাশে দাঁড়িয়ে রুগী দেখছে। রোগী চোখ দেখতে দেখতে সেই স্টুডেন্টের প্রশ্ন করলো। হিস্ট্রি নেওয়া হয়েছে পেশেন্টের? সবাই উত্তর দেওয়ার আগে একটা মেয়ে ভিড় ঠেলে এগিয়ে এসে ঠিক শুভ্রর কাছে এসে দাঁড়ালো। তারপর এলিয়ে এলিয়ে বলল, হ্যাঁ স্যার। শুভ্রর এত কিছু খেয়াল নেই, সে রোগী দেখতে ব্যস্ত। রোগীর দিকেই সকল মনোযোগ তার। করে সে প্রশ্ন করলো, হিস্ট্রি বলে যাও একটা একটা করে। একটা ছেলে বলল, Sir, this parent has dry gins, fatigue, nail bad deep pallor and a case of one-time unconsciousness. এবার শুভ্র এবার জিহ্বা দেখালো রোগীর। মেয়েটা এবার আগ বাড়িয়ে বলল, স্যার আমি ওনাকে ফল ফাকুর খেতে বলেছি। আই থিঙ্ক অ্যানিমিক পেশেন্ট। শুভ্র এবার সোজা হয়ে দাঁড়ালো। তুলি মেয়েটার এত বেলাল্লাপনা দেখে যার পর নাই বিরক্ত। আঙ্গুলের ডগায় কমলটা পিষে ধরলো রাগ মেটানোর জন্য। নিজে দাঁত দিয়ে জিহ্বা কামড়ে ধরলো। শুভ্র এত সব লক্ষ্য করেনি, তার মাইন্ড আপাতত ডাইভার্ট। শুভ্র মেয়েটাকে বলল, এসব আই থিঙ্ক ইউ থিঙ্ক দিয়ে পেশেন্টের চিকিৎসা করবে? এভাবে পেশেন্টকে তার রোগ ডিসক্রাইব করলে পেটাবে ধরে। শিওর হয়ে বলতে পারলে রোগের চিকিৎসা করবে, না হলে না। এভরিওয়ান গট ইট? সবাই মাথা নাড়লো। শুভ্র পেশেন্টের দিকে তাকালো। এবার সুন্দর করে মিষ্টি হেসে পেশেন্টকে বলল, চাচা, আপনার শরীরে রক্তশূন্যতা আছে, ব্লাড ট্রান্সফিউশন লাগাতে পারে। আমি সিস্টারকে বলে যাচ্ছি, সে কয়েকটা পরীক্ষা করে আমাকে জানাবে। আমি কি মইরা যাইবার পারি? শুভ্র মাথায় হাত বুলালো। না, চিন্তা নেই, আপনি একদম সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এখন রেস্ট নিন, সিস্টার এসে বাকি সব জানাবে আপনাকে। মেয়েটা আবারও আগ বাড়িয়ে এলো। তুলি দূর থেকে কোনা চোখে মেয়েটার চোখে দেখছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি বেয়াদব মেয়ে, শুভ্রর সঙ্গে লাইন মারছে। তুলির ইচ্ছে করছে মুখের ওপর মেয়েটাকে কয়েকটা কথা বলে নিতে। সাহস কত তার বরের সঙ্গে ঘেঁষাঘেঁষি। তুলি অবাক হলো নিজের ভাবনায়। তুলি কবে থেকে শুভ্রর প্রতি এতটা অধিকার প্রবণ হয়ে পড়লো? অবশ্য হবেই না কেন, বরের ভাগ কোনো বাঙালি নারী বা দিয়েছে কবে? বললো এবার সবাইকে, আজ বাসায় সবাই এনিমিয়া নিয়ে ডিটেলসে পড়বে। ফার্স্ট ইয়ারের পড়া ঝালাপালা করবে আবার। উই উইল ফাইন্ড আ লট অফ পেশেন্ট উইথ দিস কেস। আজকের মতো ওয়ার্ড শেষ। গো এভরিওয়ান। শুভ্র ওয়ার্ড সেরে চলে গেল। তুলি কি মনে করলো, সোজা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল ওয়ার্ড থেকে। শুভ্র করিডোর দিয়ে হাঁটছে, হাতে ফোন। কাকে কল লাগাচ্ছে? তুলি এক দৌড়ে শুভ্রের পাশে এসে দাঁড়ালো। শুভ্র পাশে কাউকে হঠাৎ উপলব্ধি করে তাকালো। তুলিকে দেখে শুভ্র অবাক হলো, তারপর হেসে বলল, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর একটু কাছে ঘেঁষে শুভ্রর হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে আবার এক দৌড়ে সামনে চলে গেল। শুভ্র হতভম্ব হয়ে চিরকুট হাতে তুলির দিয়ে যাওয়ার দিকে চেয়ে আছে। মেয়েটা এত উড়নচণ্ডী, শুধু চঞ্চলতা আর চঞ্চলতা। এলো আর গেল, মাঝখানে ঝড় বইয়ে গেল। শুভ্রর
হাতের চিরকুটের দিকে তাকালো। চিরকুট দেওয়ার কারণ বুঝতে পারল না শুভ্র। হালকা হেসে চিরকুট খুলে দেখলো সেখানে খুব বিশ্রী হাতের লেখায় লেখা, আপনি বিবাহিত। এরপর ওয়ার্ড ক্লাসে কথাটা মাথায় রাখবেন প্লিজ। প্রথম দফায় অবাক হয়ে চিরকুটের দিকে চেয়ে থাকলো। চিরকুটের অর্থ বুঝতে তার বেশ সময় লাগলো। যখন বুঝতে পারলো বিস্মিত হলো। বড় বড় চোখের সামনে তাকালো। তুলিকে খুঁজলো। তুলি ততক্ষণে পগার পার। শুভ্র দুই ভ্রুর মাঝখানে আঙ্গুল চেপে শব্দ করে হেসে ফেললো। তুলিও পারে। লক্ষ্য করেছে তাতে বিয়ে হতে না হতেই মেয়ের মধ্যে এমন বউ বউ ভাব চলে আসা কি কোনো রিল্যাক্সের মধ্যে পড়ে? হয়তো। শুভ গাড়ি ঘোরালো। তারপর গাড়ি থেকে নেমে সোজা বাসার কলিং বেল বাজালো। দরজা খুলে দিল এসে এক রমণী। রমণী আর কেউ নাই, বরং তুলি। শুভ তুলিকে এইখানে বাসায় দেখে যার পারনায় অবাক হলো। মুখে হাসি টেনে ভেতরে ঢুকতে ঢুকতেই বলল, তুমি এখানে? আম্মু ডেকেছে? তীব্র ভীষণ ঘেমে আছে। গাড়িতে এসি থাকা সত্ত্বেও সে ঘেমে একাকার। গরম বোধহয় আজকে খুব বেশি পড়েছে। তুলি আর রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে শুভ্রের সামনে ধরলো। শুভ্র পানি হাতে নিয়ে মিষ্টি করে বলল, থ্যাঙ্কস, খুব তেষ্টা পেয়েছিল। তুলি মৃদু হেসে মাথা নাড়ল। বুঝেছি আমি। শুভ্র আরো একবার প্রশ্ন করবে তার আগেই রুম থেকে বেরিয়ে এলেন আফরোজা। শুভ্রকে দেখে তার পাশে গিয়ে বসলেন। শুভ্র মাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আজকেও তুলিকে পড়াবাদ দিয়ে এখানে ডেকে পাঠিয়েছ আম্মু? ওর সামনে এক্সাম আছে, তুমিও না? আফরোজা কিছু বলবেন তার আগেই তুলি শুধরে দেবার ভঙ্গি করে বললেন, না না, আন্টি ডাকিনি, আমি এসেছি। আমার আন্টির সঙ্গে সময় কাটাতে ইচ্ছে হলো। শুভ্র তুলির দিকে তাকালো। মায়ের প্রতি তুলির এমন মনোভাব শুভ্রকে আকৃষ্ট করলো ভীষণ। শুভ্র উঠে দাঁড়ালো, পানির গ্লাস সোফার টেবিলে রেখে বলল, আমি ফ্রেশ হয়ে আসি। আম্মু চা পাঠিয়ে দিও প্লিজ। যা তুই, আমি পাঠাচ্ছি। শুভ্র শার্টের বোতাম খুলতে খুলতে রুমে চলে গেল। শুভ্র যেতেই আফরোজা তুলির দিকে তাকালেন, বললেন, তুলি, চা বানাতে পারিস? শুভ্রকে আজ চা তুই দিবি? দৌড়ে যা তো মা। তুলি আফরোজার কথা বলার ধরন দেখে হেসে উঠল। দুই হাতে আফরোজাকে শক্ত করে জড়িয়ে ধরে আফরোজার গায়ের খানিক নিয়ে আদর আদর গলায় বলল, আন্টি, তোমার কথা শুনলেই না আমার খুব আদর আদর লাগে জানো। আফরোজা হাসলেন, বললেন, তাই বুঝি? হ্যাঁ, একদম তাই। তুলি চুমু খেলো আফরোজার গালে। আফরোজা চমকপ্রদ গলায় বললেন, তাহলে আজ থেকে তুইও আদর আদর গলায় আমাকে শুভ্রর মতো আম্মু বলেই ডাকিস তো। এই আন্টিটা না কেমন নিরামিষ নিরামিষ লাগে, শুনতে মজা লাগে না? তুলি হেসে ফেলল। কি চমৎকার আবদার! নেই কোনো জবরদস্তি শাসানো, শুধু এক বুক নিঃসংকোচ মিষ্টি আবদার। তুলি বলল, ঠিক আছে আম্মু, ডাকবো। এখন যাই, তোমার পুত্রের জন্য চা বানিয়ে নিয়ে যাও। চা না পেলে এখনই ক্লাস নেওয়া শুরু করবে দুজনের। আফরোজার মনে পড়লো তিনি তাড়া লাগিয়ে বললেন, দ্রুত যা, দ্রুত যা। তুলি রান্নাঘরের দিকে গেল। আফরোজা বেগম পেছনে পেছনে চললেন। তুলি চা বসিয়েছে চুলায়। আফরোজা একটা চেয়ারে বসে তুলি চা বানানো দেখছেন। মেয়েটা রান্নায় কি পটু। ইয়াসমিন বলেছে শুভ্র তুলির চায়ের প্রশংসা করেছিল সেই দিন। যাক, রান্না নিয়ে আফরোজার চিন্তা গেল। এখন বউ শাশুড়ি মিলিয়ে রান্না করবেন আর সঙ্গে কয়েক কাপ চা, বেশ জমবে। আফরোজা তুলির দিকে তাকালেন। তুলি ওড়না কোমরে পেঁচিয়ে চা বানাচ্ছে। আফরোজা হঠাৎ কি মনে করে বললেন, এই তুলি, শাড়ি পরবি? হঠাৎ প্রশ্নে তুলি ভাবাচাকা খেয়ে গেল। তুলির মনে পড়লো ওই দিন নিয়ে দুইবার সে শাড়ি কুচি বেজে শুভ্রর গায়ের উপর পড়েছে। ভাগ্যিস শুভ্র ধরে ফেলেছে। দুইবারই নাইলে হাত পা ভেঙে কি লজ্জার কাণ্ড ঘটতো। তুলি নিজেকে সামলে বলল, আমি শাড়ি সামলাতে পারি না আম্মু, বারবার কুচি বেজে পড়ে যাই। আফরোজা শুনলেন না, বরং তুলির হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে যেতে যেতে বললেন, কিচ্ছু হবে না, আমি সুন্দর করে শিখিয়ে দিব কিভাবে শাড়ি পরতে হয়।
একবার শিখিয়ে দিলে আর কুচি পায়ে লাগবে না। তুলি মৃদু হাসলো। আফরোজা শাড়ি আর 2 কাপ আনলো। তুলি বলল, কিন্তু চা? কিচ্ছু হবে না, বলুক, আসুক, ততক্ষণে তোর শাড়ি পরা হয়ে যাবে। শুভ্র কিন্তু শাড়ি খুব পছন্দ করে জানিস। তুলি লজ্জা পেল। আবার শাড়ি গায়ে শুভ্রর সামনে যাবে। ইস, লজ্জায় এক্ষুনি তুলির হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। শুভ্রর সামনে দাঁড়াবে কি করে?